আজকে হচ্ছে যে আমরা সম্ভবত দ্বিতীয় ক্লাস ইয়ের ফটোশপের, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে ফটোশপের মধ্যে। ওকে। সো এখন আমরা গতকাল গতকাল হচ্ছে যে চারটা টুলস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এই চারটা টুলস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বা হ্যাঁ, প্রদীপ সরকার বলেন। হ্যাঁ, আনমিউট করে বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রবলেম হয়েছে ওই যে কালকে যখন কাজ করতেছিলাম তখন করতে পারতেছিলাম না, কাট করতে পারতেছিলাম না। আচ্ছা, ওই কাট করতে পারতেছিলেন, আচ্ছা। জি ওকে। ভাই, মানে কাট করার সময় ওই অপশনটাই আসে না। আমি আবার এই গ্রুপে আচ্ছা ছবিটা পোস্ট করছিলাম। আচ্ছা। ওকে, আমি জিনিসটা বলে দিব। রেদওয়ান ইউসুফ মেরাজ, কি বলতে পারেন? জি ভাইজান, আমি হচ্ছে এই ইয়াটা ওই কি বলে এটাকে, ওই যে ম্যাগনেটিক ম্যাগনেটিক ওয়াইন টুল, হ্যাঁ বলেন। প্লেসের টুল আর কি, হুম ওইটা হুম। হচ্ছে মানে হচ্ছে না আর কি। আচ্ছা, ঠিক ওইখান আছে। থেকে কাট করতে চাইতেছি, এটাও হচ্ছে না। আচ্ছা, ওকে। সো দুজনের প্রশ্ন মনে হয় সেম আর কি। তো আমি যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, আমি হচ্ছে 1000 বাই 1000 একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। তো এখানেও 1000। ওকে। সো এটা হচ্ছে আমি ডকুমেন্ট একটা ক্রিয়েট করলাম আর কি। তো ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমি যখন এখানে একটা ইমেজ নিয়ে আসবো, প্লেস থেকে হচ্ছে আমরা জানি ইমেজগুলো নিয়ে আসতে পারি। তো এই একটা ইমেজ আমি এখানে কি কি করলাম, এখানে প্লেস করে দিলাম আর কি। ঠিক আছে, এই ইমেজটা। তো আমি যখন প্লেস করে যখন কাজ করব, এই যে দেখেন আমি যখন সিলেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করার পর এতটুকু জায়গায় সিলেকশন করে রাইট বাটন, তখন কিন্তু আমার লেয়ার বাই কাট অপশনটা আসে নাই। কেন আসে নাই? আমরা কি বলছিলাম যে রাস্টার ইমেজ আর হচ্ছে যে ভেক্টর, সরি, রাস্টার ইমেজ আর হচ্ছে কি স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্য, এই জিনিসটা বলছিলাম আপনাদের। রাস্টার ইমেজ কি বা স্মার্ট অবজেক্ট কি আসলে, এরকম কিছু বলছিলাম। না ভাই। আচ্ছা, ঠিক না আছে, ভাই, বলেন ওইটা না। আগে একটু বলে দিই, তারপরে সুবিধা হবে। আচ্ছা, আমি নর্মালি হচ্ছে এটাকে রাস্টারাইজ লেয়ার, আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করি, ঠিক আছে, এটা নর্মালি যে ইয়েটা থাকে সেটা হচ্ছে রাস্টারাইজে থাকে আর কি। অনেক সময় দেখা যায় প্লেস করে নিয়ে আসলে সেটা অটোমেটিকলি স্মার্ট অবজেক্ট হয়ে থাকে আর কি। দেখেন, এটা কিন্তু একটা নর্মাল একটা কি, একটা লেয়ার বলতে পারেন, বা অবজেক্ট যেটা বলেন। তো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি, সেটা হচ্ছে কি একটা নর্মাল লেয়ার যেটা হচ্ছে রাস্টারাইজ করা, কোনোদিন স্মার্ট অবজেক্ট না। দেন হচ্ছে এন্টার কি চাপার পর আমি কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম করতেছি। আমরা ট্রান্সফর্ম নিয়ে গত ক্লাসে একটু আলোচনা করছি যে ট্রান্সফর্ম হচ্ছে যে এখানে কন্ট্রোল টি দিয়ে করতে হয়, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই জিনিসটা নাই। ঠিক আছে, কারণ এটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যায়, অটোমেটিকলি ক্লিক করার সাথে সাথে। আপনি চাইলে এখানে ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়েও করতে পারেন। দেন আমি যখন আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট এবং অল্ট কি চেপে যখন এটা বড় করে দিলাম, দেখেন ইমেজটা কি আগের মতো আছে কিনা একটু বলেন তো। একটু না গোলা ভাই। হয়ে গেছে, না, একটু ফেটে গোলা গেছে। হয়েছে। না। অনেকটা ব্লার হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা নর্মাল একটা অবজেক্ট যেটা কিনা হচ্ছে রাস্টারাইজ করা থাকবে আর কি, তো সেটা কি হবে, যখন আপনি ছোট করবেন, আমি যখন ছোট করছিলাম একটু এই জিনিস খেয়াল করেন, যখন ছোট করছিলাম তখন কিন্তু এটা ওই ওই রেশিওটা মানে যতটুকু সাইজ ছিল সেই সাইজের যতটুকু পিক্সেলগুলো হয় ততটুকু পিক্সেলের মধ্যে সে এটাকে রেজলিউশনটাকে অ্যাডজাস্ট করে নিছে। ঠিক আছে, আবার যখন এটাকে বড় করে দিচ্ছি ওই সেম রেজলিউশনটাই থাকতেছে, কিন্তু এটা বড় হয়ে গেছে, এতটুকুই পার্থক্য। ঠিক আছে, মাঝখান দিয়ে কি হলো, আমার যে ইমেজের রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে ছোট থেকে বড় বড় করার পরে আর কি। তো এই জিনিসটা করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি একটা ইমেজকে ছোট করব বড় করব, কোনো ধরনের ছবিটা ফাটবে না বা ঘোলাটে হবে না, তখন কি করতে হবে, আমি এই লেয়ারটাকে, যে লেয়ার হচ্ছে কাজ করব সেই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে। সো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে যদি এই অপশনগুলো পাবো, এখান থেকে দেখেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি যখন এটাতে ক্লিক করে দেবো, দেখেন এই যে থাম্বনেলের নিচে একটা চিহ্ন চলে আসছে। এটা দেখলেই আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে আমার কি স্মার্ট অবজেক্ট আছে আর কি। তো স্মার্ট অবজেক্টের কাজ, এখন আমি কন্ট্রোল টি দিয়ে যখন এটাকে ছোট করে দিই, এন্টার, আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিই, দেখেন তো এটা কি ফেটে গেছে কিনা? না ভাইয়া। ফাটে নাই, যেটা যে রেজলিউশনে ছিল সেটা
এখনো সেম রয়ে গেছে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে একটা একটা সুবিধা বলতে পারেন স্মার্ট অবজেক্টের, যে আমি যে কোনো লেয়ার অনেক সময় ছোট বড় করা লাগতে পারে, বা কোনো একটা অবজেক্ট বা শেপ করা লাগতে পারে, তখন কিন্তু স্মার্ট অবজেক্টে এই সমস্যাটা হবে না, একটা বিষয়। দেন আরেকটা বিষয় হচ্ছে যে যে যখন এই চিহ্নটা আসবে মানে স্মার্ট অবজেক্ট করব, আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মকআপের ক্ষেত্রে ইউজ করা হয়। যারা অনেকে মকআপ ইউজ করছেন সেই ক্ষেত্রে একটু হলে বুঝতে পারবেন যে আমরা মকআপের সময় এই জিনিসটা দেখতে পাই। আবার যারা না ইউজ করছে কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে মনে করেন যে এখানে কিছু এই যে কাজ করতেছি, এই যে ছোট করলাম, একটা ইমেজকে ছোট করলাম, এই যে এই পিকচারটাকে ছোট করলাম, অথবা এটাকে আমি একটু ডিলিট করে দিলাম, সেটা কিন্তু বা মাস্কিং করে রাখলাম, সেটা কিন্তু আমার এই যে স্মার্ট অবজেক্টে সেভ করে রাখে, মানে হিস্টোরিগুলো কি করে রিজার্ভ করে রাখে বলতে পারেন আর কি। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা কাজ আর কি বলতে পারেন, সুবিধা বলতে পারেন। মানে দুইটা সুবিধা আমি এখন বললাম। একটা হচ্ছে কি যখন কোনো একটা অবজেক্ট আমি বড় ছোট করবো, সেটা রেজলিউশনটা সেমই থাকবে, কোনো ধরনের লস হবে না রেজলিউশনটা। দেন হচ্ছে আমি যখন এটাকে মানে কিছু কি হিস্টোরি এখানে রাখতে চাচ্ছি, মানে এই ইমেজের মধ্যে এটা যখন ছোট করলাম তখন ছোটই থাকবে। এই যে একটা ছোট করলাম, এখানে কিন্তু একটা হিস্টোরি বিষয় থাকে, বা এখান থেকে কিছু ডিলিট করে দিলাম। আমি সহজ ভাষায় একটু ডিলিট করে দেখাই আপনাদেরকে। আমি জাস্ট এতটুকু অংশ ডিলিট করে দিলাম। সো এই যে ডিলিট করলাম, সেটাও কিন্তু আপনার এটার মধ্যে থেকে যাবে। ঠিক আছে, আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, দেন ওকে ক্লিক করি, দেখেন আমার ফুল ইমেজটা কিন্তু এখানে চলে আসছে আলাদা একটা নিউ ট্যাবের মধ্যে। এখন আমি যদি এখানে একটা নতুন একটা পিকচার দেই, দেখেন কি হয় বিষয়টা। মনে করেন যে আমি এখান থেকে হচ্ছে যে এই পিকচারটা এখানে ইউজ করলাম, এবং সেটা হচ্ছে কি এতটুকু থাকবে। দেন হচ্ছে এন্টার কি চেপে দিলাম, দেন আমি কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে, দেখেন এখানে কি হয়, আমার কিন্তু ওই ইমেজটা কিন্তু এতটুকু ক্রপ হয়ে বাকিটা ডিলিট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমি কোন ইমেজের মধ্যে করছিলাম? আমি কিন্তু ইমেজ করছিলাম এই ইমেজের মধ্যে, এই ইমেজের মধ্যে কাজটা করছিলাম, এতটুকু অংশ ডিলিট করছিলাম, কিন্তু আমার এই ব্যানারের মধ্যে কিন্তু সেম কাজটা হয়ে গেছে। এটা কিসের কারণে? একমাত্র স্মার্ট অবজেক্টের কারণে। ঠিক আছে, সেটা আরো ডিটেইলে বলবো, জাস্ট বোঝার জন্য এতটুকু মনে রাখেন আচ্ছা যে ভাই, আরেকবার দেখান তো ভাই এটা। এটা আমি আরো দেখাবো, এটা নিয়ে মকআপের যখন ক্লাস হবে তখন আরো বিষয়গুলো আসবে আর কি। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে স্মার্ট অবজেক্ট হচ্ছে যে দুইটা কাজ করে। একটা কাজ হচ্ছে কি আপনার কোনো ধরনের ইমেজের রেশিও বড় ছোট করলে সেটা হচ্ছে কি রেজুলেশন নষ্ট হবে না। আরেকটা বিষয় হচ্ছে কিছু যে কাজগুলো করবেন, দেখেন এখানে কিন্তু আমি ব্রাশ টুল নিয়ে একটা মাস্কিং করলাম, এতটুকু জায়গা ডিলিট করে দিলাম, কিন্তু এখানে কিন্তু ডিলিট করলাম কোথায়? এই পিকচারের মধ্যে আমি ডিলিট করছি, কিন্তু এটা যখন আমি নতুন করে আরেকটা পিকচার দিলাম তখন ওইটাতে অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। তো মানে এর এখানে ওই এই পিকচারের বা এই লেয়ারের যে হিস্টোরিগুলো বা স্মার্ট অবজেক্টের যে হিস্টোরিগুলো, সেগুলো হচ্ছে যে এখানে এই পিকচারের মধ্যে হচ্ছে পেস্ট করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা ভাই, যে এই পিকচারটাই যেভাবে আনছেন এটা একটু আরেকবার দেখালে ভালো হতো আর কি। কোন পিকচারটা? এইটাই এইটাই এই এটা? যে এটা আপনি যেটা বসালেন কুল বয়, হ্যাঁ হ্যাঁ, স্মার্ট আচ্ছা অবজেক্টে যেভাবে আচ্ছা, মনে করেন যে এই ইমেজটা হচ্ছে আমি ক্যান্সেল দিলাম, আমি এটা ডিলিট করে দিলাম, আর কন্ট্রোল এস দিলাম আর কি। ঠিক আছে, আমার ইলাটা এখানে থাকলো আর কি। তো ফার্স্ট থিংস হচ্ছে যে আমার ইমেজের সাইজ কতটুকু, যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে এতটুকু সাইজ। হ্যাঁ, এবার এটা লম্বাও হতে পারে, আপনি যে অবজেক্টটা পরবর্তীতে এখানে পেস্ট করবেন সেটা অনেক লম্বাও হতে পারে, সেটা হচ্ছে অন্য বিষয়। আপনি যতটুকু রাখতে চাচ্ছেন সেটা এতটুকু থাকবে, যে ইমেজগুলো এখানে পেস্ট করুন বাকিটা মাস্কিং হয়ে যাবে আর কি। দেন আমি এতটুকু অংশ ডিলিট করে দিলাম। আমি জাস্ট এই যে এখানে ডাবল ক্লিক করব, দেন আমি চাইলে এটাকে ক্লিক করার পর ওকে ক্লিক করে দিই, না আর চাবেন আর কি। দেখেন নতুন করে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, মানে মেইন যে ইমেজটা ছিল, মানে মেইন ইমেজ বলতে আমরা যদি ডিসেবল করে দিই, এই যে ফুল এতটুকু অংশ ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে এনেবল করে দিই, এনেবল লেয়ার মাস্ক। ঠিক আছে, সো দেখেন এখানে যদি আমি যে ইমেজটা এই লেয়ারের মধ্যে পেস্ট করবো, মানে এই ডকুমেন্টের মধ্যে পেস্ট করব, সেটা হচ্ছে আমার ওখানে চলে যাবে। আমি এখান থেকে ফাইল, ফাইল থেকে হচ্ছে প্লেস, প্লেস থেকে হচ্ছে মনে করুন যে এইটা আমি নিয়ে আসতে চাচ্ছি, দেন এন্টার কি, দেন কন্ট্রোল এস দিলাম। দেখেন কি হয়, আমি এটাকে অফ করে দিই, এই লেয়ারটা, নিচের লেয়ারটা, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেছে এটা। দেখেন আমার কিন্তু ওই লেয়ারটা এতটুকু চলে আসছে, আমার বাকি অংশটুকু আসে নাই, কারণ হচ্ছে আমার ইমেজের সাইজ ছিল এই যে এতটুকু পর্যন্ত আর কি। আমি যেটা বড় করে দিই তাহলে আসবে আর কি। এই যে এতটুকু আমার ডকুমেন্টের সাইজ কিন্তু এতটুকু মেইন। তার এন্টারকে চাপ দিলাম, কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে, দেখেন আমার এতটুকু চলে আসছে আর কি, বুঝতে পারছেন? যাই হোক, আমরা বিষয়টা আরো নিয়ে ডিপলি আলোচনা করবো, জাস্ট মাথায় রাখেন যে এই কাজগুলো হচ্ছে এইভাবে হয় আর কি। আচ্ছা, ব্যাপার কি, এটা কি 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে নাকি? আপনারা কি আছেন? হ্যাঁ ভাই, 10 মিনিট পরে জি মানে ভাইয়া। 9 মিনিট হ্যাঁ 35 ভাইয়া সেকেন্ড আছি। পরে অফ হয়ে যাবে এটা।
আচ্ছা, এটা মনে হয় সম্ভবত আহ, এটা পেড করতে হবে, এই মাসেরটা মনে হয় পেড হয় নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা 10 মিনিট পরে কিন্তু আবার কষ্ট করে একটু জয়েন হইতে হবে, ঠিক আছে? আমি প্রয়োজনে গ্রুপে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, যেটাতে জয়েন হবেন আর কি, অথবা আগের লিঙ্কে একটু ট্রাই করবেন, না হয় একটু গ্রুপের দিকে নজর রাখবেন আর কি। তো যখন আমি এটাকে এখন এই মাস্কিংটাকে ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নাই। যখন আপনার একটা পিকচার কি করা থাকবে, স্মার্ট অবজেক্ট করা থাকবে, তখন কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। রাইট বাটন ক্লিক করেন, দেখেন আপনার যে বা কাট যেটাকে বলে, সে কাট কিন্তু হবে না। কেন? কারণ ওটা অফ হয়ে থাকবে। কখন থাকবে? একটা স্মার্ট অবজেক্ট যখন থাকবে। আরেকটা বিষয়, যখন আমরা এটা স্মার্ট অবজেক্ট নাই, রাস্টারাইজ করা আছে, আরেকটা অপশন, যখন আমি মুভ টুল ইউজ করে রাইট বাটন ক্লিক করব, তখন কিন্তু এই অপশনগুলো পাবো না। বুঝতে পারছেন? অনেকে এটা অনেকে ফেস করছেন, আমি বলছেন আমাকে যে ভাই আমি তো এখানে ক্লিক করার পর আমার ব্যানার টু ব্যাকগ্রাউন্ড এইসব আসতেছে, কিন্তু এখানে কাট কপি কিছুই আসতেছে না। তো আপনার তো টুল সিলেক্ট করা আছে, মুভ টুল বা সিলেকশন টুল, এই জন্য হচ্ছে যে এটা আসবে না আর কি। আপনাকে অবশ্যই তিনটা থেকে যে কোনো একটা সিলেকশন করতে হবে, ঠিক আছে? এই যে এটাও সিলেকশন করতে পারেন, সিলেকশন করে দেন কাট কপি এগুলো পাবেন আর কি। দেন এতটুকু এখন পাবেন, ঠিক আছে? আগে সিলেকশন করতে হবে। আশা করি এই জিনিসটা হচ্ছে আপনার একটু প্রবলেম হয়েছে। প্রদীপ কুমার নাম, প্রদীপ সরকার যে বলছেন, এই সমস্যাটা হয়তো আপনি করছেন আর কি। জি ভাইয়া। আচ্ছা, ওকে। ভাইয়া আরেকটা সমস্যা হলো ওই যে পেছনে যে ডট 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 গুলা থাকে, ওই জিনিসটা আমি রিমুভ করতে পারতেছি না। পিছনের ডট ডট কোথায় এটা? যে যখন আমরা নতুন একটা করি, লেয়ার ওপেন করি, তখন ওই যে থাকে না পিছনের জিনিস। মার্কে যখন সিলেকশনের কথা সিলেকশনের বলতেছে কথা বলতেছেন, সিলেকশন কন্ট্রোল এরকম ডি এটা চাপলে ডি চলে যাবে। চাপতে হবে। এটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা বলতেছেন এখন যেটা দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে পিএনজি, মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, বুঝতে পারছেন? সেজন্য এটা এমন দেখাচ্ছে আর কি। আপনি যখন একটা লেয়ার নিয়ে নেবেন এখানে, এই যে এখানে একটা লেয়ার নিয়ে নেবেন, লেয়ার নিয়ে আপনি হচ্ছে কালার দিয়ে দিবেন এখানে, তখন আর জিনিসটা থাকবে না, বুঝতে পারছেন? একটা লেয়ার নিয়ে এটা ভরাট করে দিতে হবে আর কি। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা পেজ আর কি, ব্ল্যাঙ্ক একটা লেয়ার, সেজন্য এটা এমন দেখাচ্ছে আর কি। এটা নিচে আর কোনো ধরনের লেয়ার নাই, সেজন্য এটা এমন দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে ভাই এরকম থাকে। হ্যাঁ, কালারটা নিব কিভাবে আর একটু দেখা। আচ্ছা, কালারটা আমি আসতেছি, একটু পরে আসবো, যেহেতু আপনাদের এগুলো বাকি আছে, এগুলো আসবো, এখনই আসবো। আচ্ছা, ওকে ভাইয়া। ওকে। আমরা গত ক্লাসে হচ্ছে শিখছিলাম যে কিভাবে সিলেকশন দিয়ে একটা অবজেক্ট থেকে কপি পেস্ট, এই আনুষঙ্গিক কাজগুলো করা যেতে পারে। এখন আমি চাচ্ছি কি, এই যে এতটুকু অংশ সিলেক্ট করলাম, এখন এটার মধ্যে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন এতটুকু সিলেকশনের জায়গায়। আপনি চাইলে এতটুকুর মধ্যে একটা ডিলিটও করতে পারবেন, কোনো একটা অবজেক্ট, কোনো একটা কালারও এখানে দিতে পারবেন। এই যে এতটুকু সিলেকশন করলাম, আপনি চাচ্ছেন যে এই সিলেকশনের মধ্যে কালার ইনপুট করতে চাচ্ছেন, ফিল করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? আমি চাচ্ছি যে শুধুমাত্র এতটুকু অংশের মধ্যে থাকবে, সেজন্য আমি একটা নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, এবং এই লেয়ারের মধ্যে হচ্ছে আমার কালারটা থাকবে। দেন এই যে এখানে রাইট বাটন ক্লিক করার পর, দুঃখিত, এই জায়গায়, এই যে এখানে রাইট বাটন ক্লিক করা দেখেন পেইন্ট বাকেট টুল নামে একটা অপশন আছে। আপনি যদি এটাতে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনার এখানে কিন্তু একটা কালার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এটা কালার কিন্তু আপনি তৈরি করে ফেলছেন, মানে একটা শেপ আপনি তৈরি করে ফেলছেন। দেন আমি চাচ্ছি আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে অন্য একটা সিলেকশন দিয়ে ইলিপস যে এটা আছে, বৃত্ত একটা তৈরি করব, সেই বৃত্ত দিয়ে আমি কালারটা এখানে ফিল করে দেব। নতুন লেয়ার কিন্তু আলাদা আলাদা নেওয়া হয়েছে, কন্ট্রোল টি, দেখেন এটা কিন্তু আলাদা, এটা আলাদা, ঠিক আছে? সো এভাবে হচ্ছে যে আপনি যতটুকু সিলেকশন করতে চাচ্ছেন, যদি যতটুকু কালার দিতে চান, তাহলে আপনি এইভাবে কালার দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল দিয়ে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি এই অবজেক্টের মধ্যে একটু খেয়াল করেন, এটা সহ থাকুক, এই অবজেক্টের মধ্যে এতটুকু অংশ জায়গায় হচ্ছে যে আমি কালার দিতে চাচ্ছি। এই দুটো হচ্ছে একই লেয়ারে আছে মনে করেন, কন্ট্রোলে আমি যেভাবে হোক একটা লেয়ারে কনভার্ট করে ফেলছি, সেটা পরে বলবো। তো এই দুইটা লেয়ার বলতে কি, দুইটা অবজেক্টের মধ্যে একটা কালার আসবে। আমি যখন এখান থেকে কালার দিতে যাব, দেখেন একটা ক্লিক করলাম, এখানে লেয়ার কিন্তু সিলেক্ট করা, এটা একটা ক্লিক করলাম, দেখেন সে মাঝখানে জায়গাটুকু সিলেক্ট মানে কালার ইনপুট করছে। আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে ডাবল ক্লিক করে আমি যখন কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, একটা ক্লিক করি, দেখেন আমার মাত্র হোয়াইট কালার যে জায়গাটা পাইছি, সেই জায়গায় হচ্ছে কালারটা ইনপুট করছে, মানে দিছে আর কি। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম, আমি যদি এখানে ক্লিক করি, শুধুমাত্র এতটুকু জায়গায় কালারটা সে এখানে দিছে। আমি এখানে পেইন্ট বাকেট দিয়ে এখানে ক্লিক করলে শুধুমাত্র এতটুকু কালার নিয়ে নিছে আর কি, ঠিক আছে? সো আপনি কিন্তু সিলেকশন করছিলেন এতটুকু, হ্যাঁ, এতটুকুর মধ্যে সে যতটুকু এক কালার পাইছে সেগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করছে। তো এখন আমি চাচ্ছি কি, এই পুরো অংশটার মধ্যে হচ্ছে যে কি থাকবে, পুরো অংশের মধ্যে একই কালার থাকবে, এই কালারটা পুরোটার মধ্যে থাকবে। তাহলে কি করতে হবে? কিবোর্ডের
অল্ট কি চেপে যদি ব্যাক স্পেস চাপ দেন, কিবোর্ডের অল্ট কি চেপে এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এবং এতটুকু সিলেকশন করে যদি কিবোর্ডের অল্ট কি চেপে যদি আপনি একটা ক্লিক করেন এখানে কিবোর্ডের অল্ট কি চেপে ব্যাক স্পেস, ঠিক আছে, দেখেন যে উপরে যে ফরগ্রাউন্ড কালারটা সেটা এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন না আমার ফরগ্রাউন্ড কালারের প্রয়োজন নেই, আমার ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা আছে সেটা আমি এখানে ইনপুট করব। তাহলে কন্ট্রোল সিলেক্ট করে ব্যাক স্পেস, ঠিক আছে, তাহলে তাহলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা ছিল সেটা এখানে ইনপুট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? কি বোঝাতে চাইছি আমি আসলে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সামনে লাগবে এবং সামনে হয়তো অত ডিটেলে বলবো না, কিন্তু এখন যে ডিটেলে বলতেছি আর কি। যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি দরকার পড়লে আবার রিপিট করবো, কারণ এগুলো হচ্ছে মেইন। একটা কোশ্চেন ছিল আর কি, হ্যাঁ বলেন, কি প্রশ্ন? লেয়ার গুলো হচ্ছে আপনার এই সামনে পিছনে নেয় কিভাবে এই ফটোশপের মধ্যে? আচ্ছা ওকে, সো ভাই এই হ্যাঁ জিনিসটা আবার একবার বুঝিয়ে দেন। ওকে, এই জিনিসটা আবার বলে দিব। জি ভাইয়া। আচ্ছা ওকে, সো আমি আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে আমি লেয়ারের মধ্যে হচ্ছে একটা লেয়ারের মধ্যে দুইটা অবজেক্ট আছে এবং আমি এখান থেকে যদি পেইন্ট বাকেট টুলটা ইউজ করি, দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করলে এক কালার যেই যে পিক্সেলগুলো সে পাবে সে এখানে হচ্ছে এই কালারটা সে দিয়ে দিবে। যেমন আমি এখানে একটা ক্লিক করি, দেখেন আমার এক কালার হোয়াইট কালার পাইছি সেজন্য এখানে দিয়ে দিছে। আমি এখানে একটা ক্লিক করলে করার সাথে সাথে দেখেন এই যে এখানে লাল কালার ছিল সেখানে ফিল করে দিয়েছে। আবার এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে ফিলগুলো এখানে ফিল আপ করে দিচ্ছে আর কি, এক কালার ছিল বিদায়। যদি এক কালার না হইতো তাহলে একটু অংশ হইতো, সেটাই স্বাভাবিক, ঠিক আছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে যাচ্ছি, কন্ট্রোল অল্টা জেড, ঠিক আছে, এটা আন্ডু করার জন্য। এবং আমি চাচ্ছি কি না আমার যতটুকু জায়গা সিলেকশন করছি এই ততটুকু জায়গায় একটা কালার হবে, ঠিক আছে, কোনো পার্টিকুলার এখানে একটা ক্লিক করতে হবে বারবার সেটা না, আমার এই যে এতটুকু সিলেকশন করলাম এই পুরোটার মধ্যে হচ্ছে আমার একই কালার হবে। তাহলে কি করতে হবে আমাকে, কিবোর্ডে অল কি চেপে যদি ব্যাক স্পেস চাপ দিই তাহলে আমার ফরগ্রাউন্ড কালারটা এতটুকু সিলেকশনের মধ্যে চলে আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে কালারটা নিতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, ঠিক আছে, তাহলে কি হলো আমার ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আপনি সিলেকশনের জায়গায় নিয়ে আসতে হলে খুব সহজেই এভাবে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এটা একটা বিষয়। আরেকটা শেষে যে কি প্রশ্ন করছিলেন যে নতুন করে লেয়ার আমি কিভাবে অ্যারেঞ্জ করব আর কি, ঠিক আছে, আমরা ইলাস্ট্রেটর যে অ্যারেঞ্জগুলো করছিলাম আমি একটা নতুন করে আরেকটা লেয়ার নিলাম, সেই লেয়ারের নাম দিলাম হচ্ছে মনে করেন লেয়ার 2 আছে এখানে, লেয়ার 3, লেয়ার 4, ঠিক আছে। সো এই দেখেন আপনি যদি লেয়ার যদি রিঅ্যারেঞ্জ করতে চান আপনাকে ধরে এটাকে নিয়ে আসেন নিচের দিকে, দেখেন নিচে চলে আসছে একটা বিষয়, ঠিক আছে। আর যদি শর্টকাট কি ইউজ করতে চান সেটা হচ্ছে কি একেবারে ইয়ের মতো ইলাস্ট্রেটরের মতো কিবোর্ডের কন্ট্রোল চেপে যখন আপনি থার্ড ব্র্যাকেটগুলো চাপ দিবেন, হ্যাঁ, তখন দেখেন একটা একটা করে পিছনে চলে যাচ্ছে। দেখেন আমি যখন যে কন্ট্রোল চেপে যখন এই লেয়ারটা সিলেক্ট করে লেয়ার 4 আমি উপরে নিয়ে যেতে চাচ্ছি তখন কিবোর্ডের চেপে কন্ট্রোল চেপে হচ্ছে যে থার্ড ব্র্যাকেট যেটা আছে ইন্ডিং এর থার্ড ব্র্যাকেট চাপ দেবেন, এটা উপরে যাবে, স্টার্টিং এর থার্ড ব্র্যাকেট দিলে এটা হচ্ছে নিচে আসবে আর কি, ঠিক আছে। একেবারে শর্টকাট কি হচ্ছে ইলাস্ট্রেটরের মতোই, আদারওয়াইজ আপনি চাইলে এই লেয়ারটাকে ধরে উপরে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন অ্যারেঞ্জ কিভাবে করতে হয়? জি ভাই। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখানে তো মানে পরিবর্তন হইলো না কোনো কিছু আর্টবোর্ডে। আর্টবোর্ডে তো পরিবর্তন এখানে নাই। আচ্ছা, যেহেতু পরিবর্তন চাচ্ছেন আপনি আমি পরিবর্তন করে দেখাইতে হবে, বিষয়টা কিন্তু একই বিষয়। গুলো শেপস একটা আলাদা সবগুলো আলাদা শেপস লেয়ার দিয়ে দিতে হবে। আমি এই যে একটা নিলাম আর একটা নিলাম এখানে, যেটা কালার আমি চেঞ্জ করে দিলাম, যেহেতু ইলাস্ট্রেটর বলছি সেজন্য মনে হয় অত বলা দরকার ছিল না, আমি ওই জন্য এভাবে বলে গেছি। আচ্ছা দেখেন এই লাল কালারটা হচ্ছে আমি নিচে দিতে চাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে হচ্ছে আমি ইন্ডিং এর থার্ড ব্র্যাকেটে চাপবো, স্টার্টিং এর থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা চাপবো, দেখেন একটার পিছনে চলে গেছে, আবার আরেকটা ক্লিক করলে আরেকটা লেয়ারের পিছনে চলে গেছে, মানে ওই লেয়ারের পিছনে চলে গেছে আর কি। আবার এটাকে যদি সবার পিছনে নিতে চাই আমি কন্ট্রোল চেপে আবারও সেম থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, চলে গেছে কিন্তু। আর যদি একেবারে উপরে নিয়ে যেতে চাই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, একেবারে উপরে চলে আসছে লেয়ারটা। একেবারে নিচে নিচে দিতে চাইলে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল দেন হচ্ছে স্টার্টিং এর থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, একেবারে নিচে চলে গেছে। একেবারে হুবহু ইলাস্ট্রেটরের যে শর্টকাটগুলো ইউজ করছেন সেগুলোই এখানে। ওকে।
ওরে আল্লাহ, সেই সফটওয়্যার লাইন কেটে গেছে। সফটওয়্যার মনে হয় পেইড টাকা থেকে না, এবার সে লাইন কেটে গেছে। আবার সারা বলতেছে লাইন মানে 9 মিনিটে কেটে দেবে, আপনারা আবার এই তো আর তো কথাই নাই। আচ্ছা, আমরা হচ্ছে আরো 1টা মিনিট ওয়েট করি, ঠিক আছে? তারপর আমরা শুরু করে দেবো। আপনার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বাকিরা জয়েন হয়নি। আবার তো 40 মিনিট পর্যন্ত মনে হয় লিমিট টাইম থাকবে। আপনারা কতজন ছিলেন? 54 জন। 54 জন। 54। লিঙ্ক তো আমি দিয়ে দিলাম। ভাই এটা কি প্রতিবারই দিবে নাকি 10 মিনিটের মতো করে অফ হয়ে যাবে 10 মিনিট পর? 10 মিনিট না, 40 মিনিট 40 পর্যন্ত, 40 40 মিনিট থাকে। এটা পেড করতে হবে, এটা পেড করা নাই এই জন্য সম্ভবত। এতক্ষণ লাগে জয়েন করতে বলেন। লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট ক্লিক করবে চলে যাবে, পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দিতে হবে না। শ্যামা, কি করো? কথা বলো না কেন? আচ্ছা তাহলে আমরা শুরু আচ্ছা তাহলে আমরা শুরু করে দিতে পারি, কি বলেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই শুরু করেন। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে অ্যারেঞ্জের যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমরা এতক্ষণ একটু আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন আমরা কিছু নতুন টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ক্রপ টুল আসলে কি কাজ করে, ঠিক আছে? তো এই যে একটা শেপ আমি ক্রিয়েট করলাম, এটা কিন্তু একটা শেপ, ঠিক আছে? এই শেপের মধ্যে নর্মাল শেপের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আমি একটু পরে আরো আলোচনা করব। জাস্ট এতক্ষণ যা বলছি, দুইটা শেপের মধ্যে অনেক পার্থক্য আছে আর কি। তো এখন আমরা যে বিষয়টা দেখবো, দেখেন এই যে একটা শেপ আমি ক্রিয়েট করতেছি, এখানে একটা শেপ ক্রিয়েট করে আমি এখানে কালার দিতে যাচ্ছি। এই যে দেখেন এখান থেকে হচ্ছে পেইন্ট বাকেট টুল ইউজ করে একটা কালার আমি ইউজ করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করে সেখানে একটা আমরা কি করলাম, কালার দিলাম, কন্ট্রোল ডি। দেখেন এটা কিন্তু একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি এরকম রিলেটেড আর কিছু শেপ বাই ডিফল্ট দেওয়া থাকে, সেগুলো দেখেন রেক্টেঙ্গুলার টুল যেটা আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, সো এগুলো হচ্ছে অনেকটা ভেক্টরের মতো কাজ করে। কথা কি বুঝতে পারছেন? এই শেপগুলো হচ্ছে অনেকটা এই শেপগুলো হচ্ছে অনেকটা ভেক্টরের মতো কাজ করে। আপনি ছোট বড় করলে এগুলো হচ্ছে ফাটবে না, বুঝতে পারছেন? যদি রাস্টারাইজ না করেন আর কি। এবং এটা থাম্বনেলে, এটা হচ্ছে নর্মাল থাম্বনেলে, দেখেন এটা হচ্ছে একেবারে নর্মাল দেখা যাচ্ছে। আমি যখন এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব, কালারটা একটু চেঞ্জ করে দিই, এই যে দেখেন আপনার কিন্তু লেয়ারের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন থাম্বনেলের যে কালারটা সেটা কিন্তু দেখেন, তো কালার তো দুটোটাই চেঞ্জ অবশ্য, কিন্তু এই দেখেন থাম্বনেলের মধ্যে একটা নতুন করে একটা চিহ্ন চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে শেপ, এটা দেখলে বুঝতে পারবো যে এটা শেপের একটা, এটা শেপ অবজেক্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে বাই ডিফল্ট যে এখান থেকে যে শেপ ক্রিয়েট করতে দেয় সেটা হচ্ছে এই শেপ আমরা ক্রিয়েট করে ফেলছি। আমরা একটু মিউট করে ফেলি প্লিজ, ঠিক আছে? সো এটার পার্থক্য ছাড়া প্রথম পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে নর্মাল না, এটা হচ্ছে একটা নর্মাল শেপ। আর এটার শেপ যখন আমরা ক্রপ করব, দেখেন এই শেপটা আমি একটু এদিকে নিয়ে আসছি, আর এই শেপটা হচ্ছে আমি একটু এদিকে নিয়ে আসছি। এখনই পার্থক্যটা বুঝতে পারবেন দুইটার মধ্যে কি কি আর পার্থক্য আছে। তো এই দুইটা যখন আমরা ক্রপ করতে যাব, যখন এখানে একটা ক্লিক করব, দেন এই যে আমার এটা হচ্ছে ক্রপ হচ্ছে, আমরা যেরকম বিভিন্ন ফটো এডিট করার জন্য ক্রপ করি না, সেটা হচ্ছে এই ক্রপের কাজ করে। আর এই ক্রপের ক্ষেত্রে হচ্ছে যেগুলো রাস্টারাইজ বা নর্মাল লেয়ার থাকবে সেগুলো সহ ক্রপ হয়ে যাবে। আমি যখন এখানে একটা ক্লিক করলাম, দেখেন সে বলতেছে আপনার ডিজাইনগুলো হচ্ছে এতটুকু পর্যন্ত আছে, আপনি কি এতটুকু জায়গায় ক্রপ করতে চাচ্ছেন কিনা। আমি জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিই, হ্যাঁ আমি এতটুকুই চাচ্ছি। এখন দেখেন পার্থক্যটা, দেখেন এতটুকু জায়গায় ক্রপ হয়েছে কিন্তু। এখন দেখেন এই শেপটা আপনি নিয়ে আসে দুটোটা, দেখেন কোনটা কাটা পড়ছে বলেন তো?
সবুজটা সবুজটা যেটা কাটা নর্মাল পড়ছে, শেপ সেটা যেটা নর্মাল শেপটা ছিল সেটা হচ্ছে ক্রপের মধ্যে কাটা পড়ে গেছে। ঠিক আছে, এবং আপনি চাইলে এটার কালারগুলো খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। সেটা হচ্ছে কি, জাস্ট এই যে এখানে একটা ক্লিক করেন, দেন এখান থেকে আপনি চাইলে খুব ইজি ওয়েতে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে থাম্বনেলে একটা ক্লিক করলে, দুটো ক্লিক করবেন একসাথে, এরকম কালার পিকার চলে আসবে, দেন এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে কালার চেঞ্জ করার জন্য আপনাকে অনেক একটু দুই একটা কাজ করতে হবে, তারপর করতে হবে। যাই হোক, পরে দেখাবো এটা কিভাবে করতে পারবেন। সো এটা হচ্ছে নর্মাল যে শেপের যে কাজ, সেগুলো হচ্ছে এগুলো অনেকটা ভেক্টরের মতো কাজ করে এগুলো। এবং এগুলো ক্রপ করতে গেলে আপনাকে রাস্টারাইজ করতে হবে ওইভাবে ক্রপ যদি করতে চান, অথবা মাস্কিং করতে পারেন। তো মাস্ক আমরা জানি, মাস্ক হচ্ছে কমপ্লিটলি ডিলিট হয় না, অনেকটা মাস্ক যেটা বলি আমরা, সেটা থেকে যায় আর কি। ঠিক আছে, তো এ হচ্ছে যে একটা বিষয়। তাহলে কি আমরা ক্রপের কাজটা কি সেটা কি আমরা জানি? আমরা যে কোনো একটা ইমেজ বা ডকুমেন্ট যদি ক্রপ করতে চাই, তাহলে দেখেন আমার এটা এতটুকু জায়গায় ক্রপ করে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন যে ক্রপের যে বিষয়টা, এটাই কাজ, ক্রপিং করা আর কি। তো ক্রপ কিভাবে করতে হয় বা এটার কাজ কি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ওই পার্পল কালারটা হলো না কেন, ক্রপ হলো না কেন? এটা হচ্ছে শেপ, নর্মাল শেপ না, ঠিক আছে, সেই জন্য ক্রপ হবে না আর কি। এটা বুঝতে পারছেন, ওটা থেকে যাবে। আপনি যখন এটাকে রাস্টারাইজে কনভার্ট করে ফেলবেন, আমরা একটু আগে দেখছিলাম কিভাবে একটা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে, আমি যদি এটাকে রাস্টারাইজ করে ফেলি, রাইট বাটন ক্লিক করে দেখেন রাস্টারাইজ লেয়ার যদি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমার কি এখন ক্রপ হয়ে যাবে। এটা এটার মতোই হচ্ছে নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে গেছে আর কি অবজেক্টে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইনলি বিষয়। ভাইয়া এই শেপ গুলা কি জুম করলে ফাটবে রাস্টার ইমেজের? হ্যাঁ, জুম করলে ফাটবে, কিন্তু বড় করলে ফাটবে না, বুঝতে পারছেন? মানে আচ্ছা, আপনি হচ্ছে একটা একটা তৈরি করলেন ছোট করে, এবং এটাকে যখন আপনি বড় করবেন কন্ট্রোল টি দিয়ে, দেখেন এটা ফাটবে না। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা ইয়ের মতো কাজ করবে আর কি, স্মার্ট অবজেক্টের মতো, কিন্তু এটা পুরোটা ভেক্টরের মতো কাজ করে। ঠিক আছে, তো এই এটা যে রাস্টার ইমেজ গুলো যেমন জুম করলে পিক্সেল পিক্সেল দেখা যায়, এইগুলা কি এরকম দেখা এটা যায়? হ্যাঁ, পিক্সেল তো দেখা যাবে, কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা রাস্টারাইজ না, সহজ ভাষায় যদি বলতে চাই। হ্যাঁ, এটা ওই যে নর্মাল শেপের মতো না, যেটা হচ্ছে জুম দিলেও ফাটলে যতক্ষণ বড় করে ছোট করবে তখন ফেটে যাবে, কিন্তু এটা যত বড় করবেন তত ফাটবে না। এটা কখন ইউজ করে, যখন অনেক সময় দেখা যায় যারা ওয়েব টেমপ্লেট তৈরি করে, অনেকে নাম শুনছেন হয়তো, পিএইচডি টেমপ্লেটের নাম শুনছেন, তখন এই শেপগুলো ইউজ করার চেষ্টা করে। যাতে অনেক সময় দেখা যায় কি, এটা কম্পিউটারের জন্য একটা সাইজ থাকে, সেজন্য আবার মোবাইলের জন্য একটা সাইজ থাকে, সেজন্য এটা হচ্ছে এই শেপগুলো বেশিরভাগ ইউজ করা থাকে। আপনি চাইলে অন্যান্য শেপগুলো ইউজ করতে পারেন, প্রয়োজনে এটাও ইউজ হয় আর কি বেশি। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল গুলোর মতো না, অনেকটা ভেক্টরের মতো কাজ করে। ঠিক আছে, বড় করলে ফাটবে না। আর আর যে ক্রপ জুম করলে জুম করলে এটা দেখা যাবে, এটা স্বাভাবিক। এটা আমি আগেও বলছি, ইলাস্ট্রেটরের ডকুমেন্টের উপর নির্ভর করে। আপনার এটা ডকুমেন্ট আসলে কতটুকু, আমি দেখি কত ইঞ্চি বাই কত ইঞ্চি। আমি একটু ওয়েট করেন, দেখেন আমার হচ্ছে 9 ইঞ্চি বাই 11 ইঞ্চির মতো প্রায়। তো এটা যতটুকু জুম দেওয়ার মানে এতটুকুর মানে ওভার করার পর যদি জুম দিই, সেটা ফাটবে, মানে পিক্সেলটা দেখাই যাবে ফটোশপের ক্ষেত্রে, এটা যত বড় ভেক্টর নেন আর যেটাই নেন। কিন্তু এটার মেইন বিষয় হচ্ছে যে ফটোশপের ক্ষেত্রে এটা বড় করলে আসলে ফাটবে কিনা বা ছোট করলে ফাটবে কিনা, সেটা হচ্ছে মেইন বিষয়। ইলাস্ট্রেটর আর এটার সাথে একসাথে করা যাবে না, কারণ ইলাস্ট্রেটর আপনার যে কোনো অবজেক্ট যদি এটা ভেক্টর হয়ে থাকে, সেটা জুম দিলে ফাটবে না, দেখাই যাবে না। আবার রাস্টার ইমেজ নিলে সেটা আবার দেখা যাবে, মানে ডট ডট চলে আসছে আর কি। আর ফটোশপের ক্ষেত্রে ভেক্টর নিয়ে আসলেও সেটা ওই ডট ডট দেখাই যাবে, ঠিক আছে, নির্দিষ্ট একটা জুম দেওয়ার পরে, বুঝতে পারছেন? এটা সব ক্ষেত্রে। আচ্ছা, তো এখন দেখেন আমরা ক্রপ টুলের একটা কাজ শিখে ফেলছি। আর এখান থেকে হচ্ছে কিভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ আমরা ক্রিয়েট করতে পারি সেটা আমরা জেনে ফেলছি। আপনি চাইলে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ আমি যদি টুল দিয়ে ক্রিয়েট করতে চাই, এবং এটার কালারগুলো আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। আপনি চাইলে এখানে স্ট্রোক কালার আপনি এখানে দিতে পারবেন। আমি যদি এখান থেকে স্ট্রোক কালারটা হচ্ছে মনে করেন লাল কালার দিলাম, এটার কালারটা হচ্ছে এই কালার দিয়ে দিলাম, এবং স্ট্রোক কালারটা একটু বাড়াই দিলাম, হ্যাঁ 9 দিলাম। দেন আমি এখান থেকে যদি একটা শেপ ক্রিয়েট করি, দেখেন কি হয়। দেখেন আমার স্ট্রোক কালার নিয়ে কিন্তু একটা শেপ কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে কার্ভ করতে পারি, ইলাস্ট্রেটরে এগুলো কার্ভ করতে পারি না, রাউন্ড করতে পারি, তো এটা আসলে কি পসিবল কিনা? হ্যাঁ পসিবল, যদি আপনি এখান থেকে শেপ টুল দিয়ে ইউজ করেন তাহলে পসিবল। আমি যখন এটাতে ক্লিক করব, ঠিক আছে, এই যে এখানে একটা ক্লিক করি, এই যে আমরা চলে যাই হচ্ছে লেয়ারে চলে যাই, এখানে একটা ডাবল ক্লিক করি,
এটা ডিলিট করে দিই, নতুন করে একটা শেপ ক্রিয়েট করি। এই দেখেন প্রপার্টিজে চলে আসবে, ঠিক আছে। এই প্রপার্টিজ থেকে হচ্ছে যে আপনি যখন শেপটা ক্রিয়েট করলেন বা কাজ করলেন, তখন কিন্তু দেখেন এখানে কিছু অপশন থাকে রাউন্ড করার। এই যে দেখেন একটা আর্টবোর্ডের একটা শেপের উপরের বাম পাশে যে কর্নার, এটাকে রাউন্ড করতে বলতেছে। আপনি যদি চান শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড করতে চান, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হচ্ছে লিঙ্কটা তুলে দিতে হবে। এই লিঙ্কের কাজ হচ্ছে যখন আপনি এখানে 10 দিবেন, মানে 10 পিক্সেল হচ্ছে রাউন্ড হবে, তাহলে এখানে একটা ক্লিক করি, দেখেন আপনার কর্নারটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। একটু জুম দিই আমি, এখানে জুম দেওয়ার পর দেখেন এই তো 10 পিক্সেল কিন্তু রাউন্ড হয়ে গেছে। এটার কাজ হচ্ছে যখন আপনি একটাতে একটা পিক্সেল ইনপুট করবেন, মানে রাউন্ড শেপের জন্য, সেটা হচ্ছে অটোমেটিকলি বাকিগুলো সেম একটা ভ্যালুটা নিয়ে নেবে আর কি। আর যখন আমি এটা তুলে দেবো, তখন সিঙ্গেলি আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এই কোণাটা যাচ্ছে হচ্ছে যে কত 30 দিব আর কি, মনে করেন 30 দিয়ে এন্টার চাপ দিলাম। দেখেন আমার এই কোণাটা শুধুমাত্র কিন্তু রাউন্ড একটু বেশি হয়েছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে খুব সহজে কিন্তু রাউন্ড করতে পারবেন প্রত্যেকটা সিঙ্গেল কর্নারগুলো। আপনি চাইলে অথবা হ্যাঁ সবগুলো একসাথেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা কি শুধুমাত্র স্ট্রোক কালারে হবে? স্ট্রোক কালার না, রাউন্ড। এই দেখেন ফিল কালারটা সহ হচ্ছে, দেখেন বেশি করে করলে তখন ফিল কালারটা সহ আসবে আর কি। দেখেন আমি এখানে এটা দেখেন, এটা ফিল কালারটা সহ কিন্তু এখানে আসছে। আচ্ছা, তো মেইনলি হচ্ছে এটার কাজ হচ্ছে এতটুকুই। হ্যাঁ, আমরা শেপের মধ্যে দেখেন অনেকগুলো শেপ আমরা ক্রিয়েট করতে পারি। রাউন্ড শেপ এখানে নর্মাল একটা দেওয়া আছে, রাউন্ড শেপ। দেন হচ্ছে এখান থেকে আমরা চাইলে ইলিপস যেটা আছে সেটা তৈরি করতে পারি। অনেকগুলো শেপ আমরা এখানে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এই লাইন টুল দিয়ে আমরা লাইন ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আপনি চাইলে তৈরি করতে পারবেন। সেগুলো নিয়ে আমরা আরো একটু পরে ডিটেলে আরো আলোচনা করার চেষ্টা করব। জাস্ট এতটুকু ধরে নেন যে এগুলো নর্মাল শেপের মতো না আর কি, ঠিক আছে। আচ্ছা, দেন চলে যায় হচ্ছে যে আমরা পারপাসপেক্টিভ যে ক্রপ টুলটা আছে সেটা আসলে কাজকে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টুলস, ঠিক আছে। তো এই টুলসের কাজ যদি আমি জানতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে একটু গুগলে। আমি গুগলে একটু চলে যাই, সেখানে গিয়ে এগুলো সার্চ করি। ওকে, সেখানে লিখে সার্চ করলাম হচ্ছে বিলবোর্ড। ওকে, এটা হচ্ছে একটা বিলবোর্ডের ডিজাইন। হ্যাঁ, তো আমরা কি জানি ফটোশপে হচ্ছে যে ফটো এডিটিং করার জন্য এখানে রাখা হয়েছে, তাই না? ফটো এডিটিং করবে। তো আমি এটাতে চলে যাই, এটা মোটামুটি ক্লিয়ার যেগুলো আছে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করি। লোড নিচ্ছে সম্ভবত। এটা প্যাকেটে দেগুলো ঠিক করার জন্য না? বলেন। হ্যাঁ, বাঁকাগুলো থাকলে বাঁকাগুলো ঠিক করার জন্য। বাঁকাগুলো থাকলে সেটা এটা নিয়ে নেবে আর কি। স্ক্যানারের মতো কাজ করবে। হ্যাঁ, ক্যাম স্ক্যানারের মতো না, যেটা জি। হ্যাঁ ওটার মতোই কাজ করবে, ঠিক আছে। ব্যাপার কি লোড নিচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক, এটা আসছে, এটা নিয়ে যাই। আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন চাচ্ছেন যে এই ডিজাইন থেকে আপনি জাস্ট এতটুকু ডিজাইনটা, যে মেইন ডিজাইনটা আছে সেটা হচ্ছে ক্রপ করে ফেলবেন আর কি। তো সেটার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে পারস্পেক্টিভ যেই ক্রপ টুলটা আছে সেটাকে। জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন এই যে এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে ঠিক অপশনে ক্লিক করে দিই অথবা এন্টার কি চাপ দিয়ে দিই। দেখেন আপনার যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু মূল ডিজাইনটা কিন্তু এখানে সে নিয়ে আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইনলি বিষয়। এই ডিজাইন থেকে খুব সহজে যেন আপনি ডিজাইনটা বের করে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে আমরা এই টুলসটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ টুলস বলতে পারেন। সেটা প্রায় সময় লাগে আমাদের। অনেক সময় দেখা যায় কি, যাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দেন ভার্সিটির, তারাও কিন্তু এই ধরনের টুলস ইউজ করে থাকেন। আবার ওই যে ক্যাম স্ক্যানার মতো কিছু সফটওয়্যার আছে সেগুলো অটোমেটিকলি করে নেয়, ডিটেক্ট করে নেয়। তো এটা হচ্ছে ওই টুলসের কাজে হচ্ছে এটা আর কি। যাই হোক, আমার এই যেহেতু এটা কাজ শেষ, আমি ডিলিট করে দিই। আমি নতুন করে হচ্ছে এখানে একটা ইমেজ প্লেস করে নিয়ে আসি। এটা হতে পারে এই ইমেজটা, ঠিক আছে। তো এই ইমেজটা হচ্ছে আমরা এখন নতুন একটা টুলসের কাজ শিখবো, সেটা হচ্ছে কি স্লাইস যে টুল আছে সেটা, ঠিক আছে। তো স্লাইস বলতে কি বুঝি আমরা, একটু বলেন তো। ভাগ করা। ভাগ করা, ঠিক আছে। তো এই টুলসের কাজই কিন্তু ভাগ করে ফেলা। এখন আসলে কি ভাগ করবে? হ্যাঁ, তো এটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ ফটো ভাগ করবে। তাহলে ফটোটা ভাগ করতে হবে কিভাবে? আমি জাস্ট এটাতে একটা ক্লিক করার পর এই যে ছুরির মতো একটা অপশন আছে,
আমি জাস্ট মনে করি যে এই ইমেজটা হচ্ছে একটা পিকচারে সেভ হবে, এই ইমেজটা একটা পিকচারে সেভ হবে, এবং এই ইমেজটা হচ্ছে একটা পিকচারে সেভ হবে। আচ্ছা, আমার একটু বলেন তো, সবাই একটু এনশিওর করেন তো সবাইকে আসলে শুনতেছেন কিনা বা বুঝতেছেন কিনা। জি ভাই জি ভাইয়া। আমরা শুনতেছি জি ভাইয়া জি ভাইয়া বুঝতেছি, শুনতেছি। শুনতেছি, আছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমি যখন, ওকে অবশ্যই, যখন আমি এখান থেকে একটা টান দিয়ে যখন একটা ক্লিক করি, এই যে এখান থেকে ধরে যখন আমি এতটুকু জায়গা একটা সিলেকশন করলাম, আমি জাস্ট এতটুকু একটা স্লাইড করে ফেলছি, মানে কেটে ফেলছি আর কি। দেন আমি চাচ্ছি কি আবার এই যে এই ইমেজটা আবার একটু স্লাইড করবো আর কি, স্লাইস, হ্যাঁ, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এখান থেকে আবার এতটুকু অংশ স্লাইস করে ফেললাম। ঠিক আছে, তার মানে আমি আমার এই তিনটে ইমেজ প্রয়োজন, সে কিন্তু বাকি আরো কয়েকটা ইমেজ কিন্তু নিয়ে নিছে। দেখেন এই যে এখান থেকে হচ্ছে একটা স্লাইস করছে সে, এখান থেকে একটা করছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এই যে ছোট করে 7 নাম্বার আর 9, মানে 9টা ভাগ করে ফেলছে এখানে সে। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমার এই তিনটা প্রয়োজন। তো এখন মনে হচ্ছে যে আমি যখন স্লাইস করে ফেললাম, করার পর দেখেন যে না, আমার ডিজাইনটা হচ্ছে যে এখানে এখান থেকে একটু বেশি চলে আসছে। আমি যদি একটু ছোট বড় করতে চাই, হতে পারে না আমি স্লাইসটা একটু বড় করে ফেলছি, এখন এই সাইজটাকে ছোট হতে পারে। সেজন্য আমাকে যেটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে স্লাইড যে সিলেক্ট যে টুলসটা আছে সেটাতে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে কর্নারে চলে যায়, এখানে ক্লিক করি, এই যে এখানে একটা ক্লিক করার পর এই যে কর্নারে গিয়ে আপনি এটাকে এতটুকু করে দেন। আমার এতটুকু দরকার ছিল, এই যে এতটুকু নিয়ে আসছে। ঠিক আছে, দেন এখান থেকে এটাকে ছোট করে দেন যতটুকু লাগে আপনি মনে করেন আর কি। দেন এখানে একটা ক্লিক করার পর আমি এখান থেকে আবার এটাকে ছোট করে দিলাম, এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে এতটুকু, এটা ঠিকই আছে, এটাও ঠিক আছে। স্লাইস টুল দিয়ে টান দিলে স্লাইস হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, কিন্তু একটু পরে বুঝতে পারবেন যখন সেভ করব আর কি। যখন আমি আবার এটাকে এতটুকু নিয়ে নিলাম, এটার কাজে শুধুমাত্র হচ্ছে ওই যে স্লাইসগুলোকে সিলেক্ট করে ছোট বড় করবে, এরকম একটা বিষয়। দেন আমি এটাকে একটু ছোট করে দিলাম, মানে যতটুকু ইমেজটা রাখতে যাচ্ছি, মনে করেন কোনো একটা ইমেজ যদি আপনার প্রয়োজন পড়তে পারে, তো একটা ইমেজের মধ্যে 10টা ইমেজ আছে, সেগুলো আপনি আলাদা আলাদা করে সেভ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করা লাগে বলেন তো? এই আলাদা একটা ক্রপ করে, ফুল একটা জিনিস ক্রপ করে, মানে এতটুকু জায়গা ক্রপ করে সেভ করতে হবে, আবার ব্যাকে যেতে হবে, আবার এতটুকু জায়গা ক্রপ করে আবার সেভ করতে হবে। জিনিসটা এমনটা না, এমনও তো করতে হবে যদি অন্য ওয়েতে করতে চান। হ্যাঁ 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 তো জি এখন ভাইয়া। এই কাজটা হচ্ছে, এটা খুব ইজিলি আপনাকে করে দেবে। আমি ফাইল থেকে চলে যাচ্ছে, এখন এতগুলো স্লাইস আমি করে ফেলছি, দেন সেভ ফর ওয়েবে ক্লিক করলাম। করার পর আমি যখন কোথায় সেভ করব, ঠিক আছে, দেখেন মেনলি হচ্ছে তিনটা এখানে বলে দিচ্ছে। দেন আমি সেভ দিলাম, এখানে সেভ, আমি ডেস্কটপে চলে গেলাম, এখানে একটা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেটা হচ্ছে টেস্ট। কোথায় এটা, ফোল্ডারটা কোথায়? আচ্ছা, টেস্ট নামে একটা তৈরি হয়ে আছে, আমি জাস্ট এই টেস্টের উপরে ক্লিক করে সেভ করে দিলাম। দেখেন কি হয় আসলে। এই যে ইমেজে চলে যাই, দেখেন কতগুলো স্লাইস হয়েছে, বুঝতে পারছেন? ওই যে বললাম না 9টা হবে, 9টা না 10টা হবে, সবগুলো 12টা হয়েছে আর কি, মোট 12টা ছিল সম্ভবত। এই যে 1 2 3 4, হ্যাঁ, 5 6 7 8 9 10, হ্যাঁ, আর দুটো কোথা থেকে আসছে আল্লাহ জানে। যাই হোক, আমার মেইন হচ্ছে 3টা ইমেজ প্রয়োজন ছিল আর কি, বা এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নাই। আমার 3টা প্রয়োজন ছিল। এই যে দেখেন একটা ছবি এখানে ওপেন হয়েছে, যেটা হচ্ছে ভাগ হয়ে গেছে আর কি। ঠিক আছে, এটা একটা স্লাইস হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, বুঝতে পারছেন? এটার কাজে হচ্ছে, এটা একটা ইমেজ থেকে যদি আপনি স্লাইসগুলো রাখতে চাচ্ছেন, একটা ইমেজ থেকে সেভ করতে চাচ্ছেন, সেটা এইভাবে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? দেন আমি যখন আবার এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এটাতে সিলেক্ট করি, হ্যাঁ, তো দেখেন আপনি চাইলে যেগুলো আবার ছোট বড় আর নতুন করে আরেকটা স্লাইস নিতে পারবেন। এটা হচ্ছে মেইন কাজ হচ্ছে এটার। এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো, স্লাইস নিয়ে বা স্লাইসের কাজগুলো আসলে কি? না ভাইয়া প্রশ্ন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো বিষয়টা আসলে কি কাজ করে? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ভাই ঠিক, স্লাইড করাটা আরেকবার একটু দেখা দেন, কিভাবে স্লাইড করলেন। আচ্ছা স্লাইড হচ্ছে যে দেখেন, আমি এই যে এখান থেকে প্রথম হচ্ছে স্লাইস যে টুলটা আছে, স্লাইস করার জন্য স্লাইস টুল ইউজ করে আমি যতটুকু স্লাইস করতে চাই এতটুকু জায়গায় স্লাইস করবো, আমি এতটুকু জায়গায় সিলেক্ট করে নেব। এতটুকু জায়গায় আবার আরেকটা ইমেজ সেভ হবে, সেটা আমি আলাদা করে এতটুকু সেভ করলাম। ঠিক আছে, এখন এই স্লাইসগুলো যদি আমি ছোট বড় করতে চাই, একটু আমি নিয়ে ফেলছি, এখন ছোট বড় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে সিলেক্ট যে স্লাইস যে সিলেক্ট টুলটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। দেন এটাকে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, এটা আমার সিলেক্ট হয়েছে। এখান থেকে আপনি চাইলে এটাকে ছোট করতে পারবেন,
এবং এটাতে ক্লিক করে আপনি এটা বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এখন সেভ ফর ওয়েব দিলে আপনার সবগুলো আলাদা আলাদাভাবে সেভ হয়ে যাবে। জি ভাইয়া। ঠিক আছে, তো এই কাজ হচ্ছে দুইটার কাজ তো বুঝতে পারছেন, একই কাজ। একটা দিয়ে হচ্ছে যে স্লাইস তৈরি করে, আর একটা হচ্ছে স্লাইস এডিট করে বলতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এটাকে ক্লোজ করে দিই, এটা আমার প্রয়োজন নেই। আমি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, এটা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব, কয়েকটা। এখানে একটা শেপ আমি ক্রিয়েট করলাম, এটা 0 করে দিই। দেন এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিই। ওকে, 3টা শেপ আমি ক্রিয়েট করে ফেলছি। এখন এর পাশেই দেখেন এই যে আরেকটা টুলস বার আছে, সেটা হচ্ছে অনেকগুলো টুলস আছে, সেগুলোর মধ্যে হচ্ছে আই ড্রপার টুলস। এটার কাজটা আসলে কি, আমরা কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা পাইছিলাম, মনে আছে? আই হ্যাঁ ড্রপার হ্যাঁ টুল। হ্যাঁ তো হ্যাঁ। ইলাস্ট্রেটরের টুলসের কালার মধ্যে কালার কালার নেয়া। কালার পিক কালার নেওয়া, শুধু কি কালার নেয় আই ড্রপার না, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি শুধু কি কালার নেওয়া হয়েছিল? টেক্সট ফরম্যাট হবে। টুল ইউজ করা হয় স্ট্রোক নিছিল, ফিল তো নিছিল, ফিল নিছিল, স্ট্রোক নিছিল, মানে অনেকটা ফরম্যাটও কিন্তু নেয়, তাই না? মানে সহজ কথা জি বলতে গেলে জি ফরম্যাট ভাইয়া, নিয়ে জি নেয়, ভাইয়া, ওটার বেসিক যে ডিফল্ট যে ফরম্যাটগুলো থাকে পুরাটাই সেগুলো নেই। নিয়ে নেয়। তো ফটোশপের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কি আপনি যখন আই ড্রপার টুল ইউজ করবেন তখন শুধুমাত্র সে কালারটা পিক করবে, মানে সহজ ভাষায় বলতে পারেন এটা কালার পিকার বলতে পারে। ঠিক আছে, আমি এখান থেকে দেখেন এই কালারটা নিতে চাচ্ছি, এই কালারটা এখানে একটা ক্লিক করেন, দেখেন আমার এই কালারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখন আপনি যে শেপ ক্রিয়েট করবেন এখন এই কালারে ক্রিয়েট হবে। এখন আপনি যাচ্ছেন না আমার এই কালারের মধ্যে আমার কালারটা চেঞ্জ হবে, আপনি জাস্ট এখানে এটা ক্লিক করেন, এই কালারটা ক্লিক করেন, দেখেন আমার এই কালারটা সিলেক্ট হয়ে গেছে, দেন ওকে ক্লিক করে দেন। ঠিক আছে, আমার এখানে ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে খুব সহজে কালার পিকার বলতে পারেন, এই কালার পিকারগুলো শুধুমাত্র ফটোশপের ক্ষেত্রে অসংখ্য জায়গা থেকে আপনি ইউজ করতে পারবেন। যেমন আপনি এখান থেকে এটা ইউজ করছেন, তাই না? আই ড্রপার টুল ইউজ করে এখানে কালার চেঞ্জ করছেন, আপনি জাস্ট এই যে এখানে ডাবল ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে কালার পিক করতে পারবেন, এটা অনেক জায়গায় পাবেন। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আই ড্রপারের কাজ হচ্ছে শুধুমাত্র কালার পিক করা, এখানে আর তেমন কোনো কাজ নাই আর কি। ঠিক আছে, সো দেন হচ্ছে আমি চলে যাই হচ্ছে যে এই যে কালার পিকার সিম্বল, এটাও লাগবে না। দেন হচ্ছে রোলার টুল আর কি, তো এটাও বেশি একটা প্রয়োজন পড়ে না, তারা হচ্ছে একেবারে মেজারমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের এটা প্রয়োজন পড়ে। তো সহজ ভাষায় বলতে গেলে রোলার টুলের কাজ হচ্ছে কোনো একটা শেপের একটা মেজার করার জন্য। যেমন আমার এই শেপটা কতটুকু হ্যাঁ হাইট আছে এটা আমরা বলতে পারি। তো হাইটটা যদি আমি মাপতে চাই তাহলে কি করা লাগবে, আমি জাস্ট এখানে এটা ক্লিক করে দেন এখানে না ছেড়ে দিই, সে এখানে কিন্তু ইনফোতে বলে দিবে যে আমার এটা কতটুকু লেন্থ হয়েছে, বুঝতে পারছেন? হাইট কতটুকু হয়েছে, দেখেন 1.0156 আর কি। তো এটা কি হিসেবে আছে, এটা ইঞ্চিতে আছে না পিক্সেলে আছে সেটা তো এখানে উল্লেখ করে নাই। সেটা যদি আমি এই যে এখানে অপশনে ক্লিক করি, এখান থেকে প্যানেল অপশন, দেন এখান থেকে যদি আমি এই ডায়ালগ বক্সটা যেটা আসবে সেটা থেকে যদি আমরা এখানে রোলার যে ইউনিট আছে সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, তার মানে ইউনিট ইঞ্চিতে আছে, তার মানে এটা ইঞ্চিতে দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে পয়েন্টে অথবা সেন্টিমিটারে নিয়ে দিই, দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে 2.68। দেন ওকে, তার মানে এটার হাইট কতটুকু, কত সেন্টিমিটার, 2.68 সেন্টিমিটার। ঠিক আছে, তো কোনো একটা অবজেক্টের যদি আপনি দৈর্ঘ্য প্রস্থ যদি মাপতে চান, আপনি এই রোলার টুল ইউজ করে আপনি চাইলে মাপতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বিষয়। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোট যে টুল আছে সেটা। এখন এটার কাজ কি আসলে, এটা যদি আমরা ক্লিক করি, দেওয়ার পর মনে করেন যে এই একটা অবজেক্ট ক্রিয়েট করছেন আপনি, আপনার ডিজাইনগুলো তো বিভিন্ন ওয়েতে কাজ করে, তাই না? মানে বিভিন্ন সেকশনের জন্য আপনি কাজ করবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কাজ করবেন। শুধুমাত্র যে ফটো এডিটিং করবেন জিনিসটা মোটা না, অনেক সময় যারা পিএইচডি টেমপ্লেট ডিজাইন করে, আপনারা অনেকেই নাম শুনছেন যে একটা ওয়েব ডিজাইন যখন তৈরি করা হয়, ওয়েবসাইট যখন তৈরি করা হয়, সেটা কিন্তু বেসিক যে ডিজাইনটা করতে হয় প্রথম অবস্থায় সেটা কিন্তু ফটোশপে করে অনেকে, ইউআই ডিজাইনটা যেটা অনেকে বলতে পারেন আর কি। তো সেটাকে পিএইচডি টেমপ্লেট বলতে পারেন। সেগুলো থেকে হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করে, বাংলাদেশে বা বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ হয়। তো এই যে ডিজাইনটা তৈরি করবেন ফটোশপের ক্ষেত্রে, ফটো এডিটিং ছাড়াও পিএইচডি টেমপ্লেট তৈরি করবেন, তখন এই ক্ষেত্রে কিন্তু এই নোটগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন এই শেপের জন্য আপনি একটা নোট দিতে যাচ্ছেন, এই যে এখানে একটা ক্লিক করেন এবং এই শেপের জন্য এখানে একটা ক্লিক করার পর আপনি নোট লেখার জন্য একটা জায়গা তৈরি করে দেবে। যেমন আপনি বলতে পারেন যে এটার কালার কি, হ্যাঁ এটা কালার কত পিক্সেল, বা এগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন।
সো এটা হচ্ছে কি বলতে পারেন, এটা হচ্ছে মনে করেন যে হেডার একটা, হ্যাঁ, একটা ওয়েবসাইটের হেডার উপরে যে অংশটা সেটা হচ্ছে মনে করেন যে হেডার। আচ্ছা, হেডার, হ্যাঁ, এটা কালার হচ্ছে মনে করেন যে আরজিবি লিখে, মনে করেন যে আরজিবি লিখছেন, সেটা হচ্ছে আরজিবি কালার হচ্ছে যে ইউজ করবেন, বা হেক্সা কালার যে ইউজ করবেন, বা কালার ইউজ করবেন আর কি। কালার সেটা হচ্ছে কি হ্যাশট্যাগ, মানে যে একটা নাম্বার আমি একটা সংখ্যা দিয়ে দিলাম আর কি, এটা হচ্ছে একটা কালার কোড। সো সে কিন্তু যখন এখানে এই এই কালারটা যখন নিতে চাইবে, যখন ডিজাইন করতে চাইবে, সেগুলো কিন্তু কোডিং করতে হয়। আপনারা সবাই জানেন, যখন একটা ওয়েবসাইট টেমপ্লেট করতে যায়, ডিজাইন করতে যায়, ডেভেলপ করতে যায়, কিন্তু কোডিং এর বিষয় থাকে। তখন এই কালারটা কিন্তু সে এখান থেকে একটা ক্লিক করে কপি করে নিয়ে সে ওখানে প্রোগ্রামিং এর জন্য বা ডেভেলপিং এর জন্য ইউজ করবে, ডিজাইনিং এর জন্য ইউজ করবে আর কি। ঠিক আছে? সো এই নোটগুলো আপনি চাইলে এখানে একটা ক্লিক করতে পারেন, এটার জন্য এটা এখানে ক্লিক করতে পারেন, আবার নতুন করে নোট লিখতে পারেন, এই ডিজাইনটা আসলে কোথায় ইউজ করা হবে, দেন এখানে ক্লিক করে আপনি চেক করতে পারেন যে এটা কোথায় ইউজ করবে, এখানে কিছু নোট লিখতে পারেন। তো বেসিক্যালি হচ্ছে কোনো নোট যদি প্রয়োজন পড়ে তখন এই নোটগুলো আসলে বেসিক্যালি ইউজ করবেন, আর কোনো তেমন কোনো কাজ নেই। বুঝতে পারছেন? এই নোটগুলোর কাজ হচ্ছে এটাই, আর কোনো কাজ নেই। এখন আপনি সবগুলো ডিলিট করে দিতে যাচ্ছেন, ক্লিয়ার অলে ক্লিক করে দেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মেনলি বিষয়, সে নোটগুলো যদি আপনি চান তবে দিতে পারবেন আর কি। তো নোট আসলে বেশি একটা গুরুত্বপূর্ণ না, তবে তাদের মনে করেন যে পরবর্তীতে কাজ করবেন, তারা আসলে এটা জেনে রাখাটা ভালো আর কি। আচ্ছা, দেন হচ্ছে 1 to কাউন্ট টুল, যেটা লেখা আছে 1 2 3 যে কাউন্ট টুল, এটা বেসিক্যালি হচ্ছে কাউন্ট করবে যে একটা ডিজাইন, ভিজিটিং কার্ডে ডিজাইন করতে যাচ্ছেন, হ্যাঁ, ভিজিটিং কার্ডের মধ্যে এটা এটা কি আসলে, এটা কি, হ্যাঁ, ইনফরমেশনগুলো কোনটার পর কোনটা আসবে, অনেক সময় দেওয়া থাকে না যে এটা কোডিং করার পর এটা কোডিং করবেন, বা ডিজাইন করার পর এটা করবেন। তো এটা কাউন্ট করে দেয়, জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে আমরা এখানে চলে আসছে 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে? যদি আপনি কালারগুলো যদি ভালো করে না দেখতে চান, কালারগুলো চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট এই যে এখানে চলে যাবেন, এখানে ক্লিক করার পর আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এই কালারটা দিলাম, দেখেন এখন কালারটা একটু বোঝা যাচ্ছে। এখন আমি কালারে যদি একটা হচ্ছে মার্কার সাইজ, এখানে মার্কার সাইজ আর লেভেল সাইজের মধ্যে দুটো পার্থক্য আছে। ঠিক আছে? তো দেখেন এখানে মার্কার সাইজ বলতে যেটাকে বোঝানো থাকে, এই যে একটা 3-এর নিচে একটা ছোট করে বিন্দু আছে না, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এইটা যদি বড় করতে চান, আপনি মার্কার সাইজটা একটু বড় করে দেন, দেন এন্টার কি চাপ দেই, দেখেন আমার যে মার্কার যে সাইজটা আছে সেটা বড় হয়ে গেছে, বিন্দুটা। আর যদি না, আমার মার্কার সাইজটা বড় করার দরকার নাই, আমি 0 করে দিলাম, এবং লেভেল সাইজটা হচ্ছে আমার কি, হ্যাঁ, লেভেল সাইজটা হচ্ছে কি, মানে 0 নিচে হবে না আর কি, 1 নিচে হবে না। আমি এটাকে বড় করে দিই, এটা দাম দিলাম হচ্ছে কত, হচ্ছে 12 আছে 20 দিলাম, দেখেন এটা কিন্তু আমার বড় হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি চাইলে লেভেলের সাইজ বলতে যেটাকে বোঝানো হয়েছে, আপনার যে সংখ্যাটা আছে সেটাকে আপনি বড় করতে পারবেন খুব সহজে। আপনি চাইলে আরো বড় করতে পারবেন, 50 দেন, দেখেন আরো বড় হয়েছে এটা। এবং এগুলো সবগুলো চাইলে আপনি একটা গ্রুপে কনভার্ট করতে পারবেন। আপনি জাস্ট এই যে এটা নাম দিয়ে দিলাম হচ্ছে, মনে করেন যে একটা টেস্ট 1, এন্টার। এবং আপনি চাইলে নতুন করে আরো কিছু নতুন করে এখানে আরেকটা গ্রুপের জন্য, মানে আরেকটা স্লাইডের জন্য তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করি, নতুন করে আরেকটা গ্রুপ তৈরি করতে বলতেছে, সেটার নাম হচ্ছে টেস্ট 2, দেন হচ্ছে ওকে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি নতুন করে ক্লিক করে দেখেন আমার নতুন করে 1 2 3 আসতেছে। এবং আপনি চাইলে দেখতে পারবেন যে টেস্ট 1 কোনগুলো, টেস্ট 2 কোনগুলো আছে। ঠিক আছে? এবং টেস্ট 1 এর মধ্যে কোনগুলো রাখা হয়েছে, টেস্ট 2 এর মধ্যে কোনগুলো রাখা হয়েছে, সেগুলো চেক করার জন্য আপনি যে দেখেন টেস্টে সিলেক্ট করার পর আমি আইটা অফ করে দিই, আমার টেস্ট 1 এগুলো ছিল। এবং টেস্ট 2 যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, সেটা অন করে দিই, অফ করে দিই, হ্যাঁ, দেখেন আমার এগুলো চলে গেছে। এখন টেস্ট 1 কে এটা অন করে দিই, দেখেন আমার টেস্ট 1 হচ্ছে এগুলো ছিল আর কি। তো দেন হচ্ছে আপনি সবগুলো একসাথে ডিলিট করতে চান, জাস্ট ক্লিয়ার করে দেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? একেবারে সহজ বিষয় না বলেন তো? একেবারে ছোট ছোট বিষয়গুলো একটু একটু আলোচনা করার চেষ্টা করলাম, আসলে এগুলো আসলে বেশি একটা প্রয়োজন পড়ে না, তবু মনে হলো যে একটু দেখাই দিলে খারাপ না আর কি। বুঝতে পারছেন? এই বিষয়গুলো নিয়ে কার কোনো প্রশ্ন আছে এই 3টে অপশন নিয়ে? আইড্রপার, রোলার টুল, নোট টুল, 1 2 3 কাউন্ট টুল। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, অনেকক্ষণ টুলস নিয়ে আমরা আলোচনা করছি, আমরা এগুলো ডিলিট করে দিই। এখন নতুন করে দেখি আমরা কি কি কাজ করতে পারি। ওকে, সো আমি রাইট বাটন ক্লিক করার পর স্পট হিলিং ব্রাশ টুল, কানেক্ট টু আইটেম আপগ্রেড। আচ্ছা, আবার 10 মিনিট পরে চলে যাবে। আচ্ছা, দেন হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে?
তো সেগুলোর জন্য আমি একটা অনলাইন থেকে একটা পিকচার নিয়ে আসতে হবে। আমি যদি লিখি পিম্পল ফেস, ভাইয়া আজকের ক্লাসটা কি রেকর্ড পাবো না? হ্যাঁ আপনার তো রেকর্ড হচ্ছে অলরেডি, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে, আমি এটা হচ্ছে কপি করে নিয়ে আসি, এই রিজনটাকে কপি করে নিয়ে আসলাম, অথবা একটু একটু ভালো কোয়ালিটির একটা পিকচার নেওয়ার চেষ্টা করি, এটাই নেই, কপি, এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, নতুন করে ডকুমেন্ট নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমি নতুন করে কিন্তু একটা লেয়ার এখানে ছবি নিয়ে আসছি। আমরা আগে বলছি ফটোশপে বেশিরভাগই হচ্ছে ফটো এডিটিং করা হয়, আনুষঙ্গিক কাজও করা হয়। তো বেসিক্যালি হচ্ছে এই কাজগুলো হচ্ছে ফটো এডিটিং এর জন্য, সেজন্য আমি এখানে নিয়ে আসছি আর কি। তো এটা হচ্ছে আমার লেয়ার 1 নামে একটা ফটো আমি এখানে নিয়ে আসছি, এবং এখান থেকে হচ্ছে যে পিম্পলগুলো আছে, হতে পারে সেটা পিম্পল হতে পারে, কোনো নয়েজ হতে পারে, কোনো ধরনের দাগ হতে পারে, সেটা যদি রিমুভ করতে চাই, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। মানে এখানে বলেই দিছে যে হিল করে দিবে। আমরা অনেক সময় গেম খেলতে দেখি না, এই যে আমাকে হিল কর, অনেকে বলে না যে পাবজি খেলার মধ্যে, এটা বলছেন না অনেকে, বলেন না জি হিলিং ভাইয়া। লাগে। তো জি ভাইয়া। এই হিল হচ্ছে জি সেই ভাইয়া। হিল আর কি, মানে হিল মানে পরিপূর্ণ করে দেওয়া আর কি, মানে কোনো জায়গায় গ্যাপ থাকলে। তো স্পট হিলিং ব্রাশ টুল মানে স্পট হিলিং করে দেয়। তো আমি যদি এটা একটা স্পট বলতে পারি, জাস্ট আমার মাউসটা একটু বড় করে, মানে কার্সরটা একটু বড় করে, আমরা কিভাবে বড় করব সেটা একই নিয়ম সব জায়গার ক্ষেত্রে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিই, আমার এটা চলে গেছে, এখানে একটা ক্লিক করি, আমার এটা চলে গেছে। ঠিক আছে, দেখেন খুব সহজে কিন্তু আপনি চাইলে একটা ইমেজের খুব সহজে কিন্তু স্পটগুলো আপনি হিল করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। আর আরেকটা বিষয়, যতটুকু আপনার ইমেজগুলো মানে দাগগুলো ততটুকু রাখার চেষ্টা করুন, বেশি বড় নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, না হয় পরে একটু ঝামেলা হয়ে যাবে। আর এই কাজটা আসলে কিভাবে করে এখন প্রশ্ন হইতে পারে, যে স্পট হিলিং, যে হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে। সো এটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, আপনি যখন এই যে এখানে একটা ক্লিক করতেছি, আমি যখন এই যে এই দাগটার উপরে ক্লিক করতেছি, একটা ক্লিক করলাম, এটা আসলে কি করলো ফটোশপটা, আসলে এটা মুছে দিচ্ছে, আসলে কিভাবে মুছে দিচ্ছে, অনেকের প্রশ্ন থাকতে পারে। সেটা হচ্ছে ভাই এটা, আশেপাশের কালার গুলো নিয়ে হ্যাঁ আশেপাশে কালার বলা যাবে না, পিক্সেল বলতে পারেন। ঠিক আছে, মানে আশেপাশের যে পিক্সেলগুলো আছে সেগুলো নিয়ে এনে এখানে ভরাট করে দেয় অটোমেটিক, এটাকে আপনি বলাও লাগবে না, সেটা অটোমেটিক করে ফেলে। আমি এখানে একটা ক্লিক করে যে আশেপাশে যে পিক্সেলগুলো ছিল সেগুলো নিয়ে এনে এখানে ভরাট করে দিছে। তো এটার কাজ হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজটাও আপনারা বুঝতে পারলেন, এবং কিভাবে কাজ করে সেটাও আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন আছে স্পট হিলিং ব্রাশ টুল আসলে কি কাজ করে? ওয়াটারমার্ক গুলো কিভাবে রিমুভ করে ভাইয়া? এভাবেই রিমুভ করে, আপনি আরো অপশন আছে সেগুলো আসবে, এই সব এখান থেকে সব ইউজ করে। একটা হচ্ছে ক্লোন ভাইয়া স্টাম্প, একটু এই ওয়াটারমার্কটা একটু রিমুভ করে দেখেন হ্যাঁ এখানে যে আসবে, একটু আমি আছে। দেখাবো, এখনই দেখাবো। এখন চলে আসি যে হিলিং ব্রাশ টুলের কাজ কি। এখানে এই ওয়াটারমার্ক ডিলিট করার জন্য আপনি এগুলো ইউজ করতে হবে, তো এগুলো বুঝতে হবে আমি যেগুলো এখন বলতেছি। দেন হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ কি, এটা কাজ কিভাবে করে। আমি যখন হিলিং ব্রাশ টুল যখন এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করার সাথে সাথে সে আমাকে ওয়ার্নিং দিতেছে, আপনাকে ডিফাইন করে দিতে হবে যে আপনি কোথায় থেকে কালারটা পিক করতে চাচ্ছেন, মানে কোথাকার কালার বলা যাবে না, পিক্সেলগুলো পিক করতে চাচ্ছেন। একটু আগে কিন্তু সে কি করছে, অটোমেটিকলি সে কিন্তু পিক করে নিছে বা ডিফাইন করে নিছে, কিন্তু এখন সে বলতেছে যে আপনাকে ডিফাইন করে দিতে হবে। মানে এখন আপনি এই স্পটটা রিমুভ করতে চাচ্ছেন, এই কালারটা হচ্ছে রিমুভ করতে চাচ্ছেন। আমি এখানে যখন এই কালারটা আসলে রিমুভ করার জন্য বা স্পটটা রিমুভ করার জন্য আপনি কোথা থেকে সোর্সগুলো আসলে কোথা থেকে আসবে, এই যে এখান থেকে বৃত্তটা ভরাট করে দিবে, এখানে আমরা যে পিক্সেলগুলো আসবে সেগুলো কোথায় থেকে আসবে সেগুলো আপনাকে বলে দিতে হবে। আমি কিবোর্ডে অল কি চেপে যখন এখানে একটা ক্লিক করলাম, কিবোর্ডে অল্ট কি চেপে যখন এখানে ক্লিক করলাম, মানে আমি বলে দিছি যে তুমি এখান থেকে কালারগুলো এখানে নিয়ে আসো, মানে এখান থেকে কালারগুলো কপি করো। দেখেন আমার মাউসের মধ্যে দেখেন যে কালারগুলো কপি হয়ে আছে। ঠিক আছে, সো এখন আমাকে এখন পেস্ট করার জন্য বলতে হবে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিব, দেখেন আমার এই যে এখানে রিমুভ হয়ে যাচ্ছে, এবং সে কালারগুলো কোথায় থেকে নিচ্ছে, নির্দিষ্ট একটা জায়গায় থেকে নিচ্ছে। আমি যদি এখানেও ক্লিক করি, এই নির্দিষ্ট একটা জায়গা থেকে কিন্তু সে কালারগুলো পিক করতেছে, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, আমার এখান থেকে কালারগুলো নিয়ে পিক্সেলগুলো নিয়ে সে এখানে পেস্ট করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কি কাজ, দুটার মধ্যে পার্থক্য তো বুঝতে পারছেন। একটা হচ্ছে অটোমেটিকলি সে হিল করে নেয়, একটা হচ্ছে আপনাকে বলে দিতে হয় বা ডিফাইন করে দিতে হয় যে আপনি ওখান থেকে কালারগুলো নিয়ে আসেন, আমি এখানে পেস্ট করবো। দেন হচ্ছে পেস্ট টুল আমরা পরে আলোচনা করব, কন্টেন্ট টুল এটা নিয়ে পরে আলোচনা করব।
এখন আমরা এই যে এখানে চলে যাই ক্লোন স্ট্যাম্প টুল, এটার কাজটা কি আসলে, ঠিক আছে। তো এই যে এটার কাজটা যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমরা সেম কাজ কিন্তু অনেকটা স্পট যে সরি না হিলিং ব্রাশ টুল এটার কাজটা করে। এটা কিভাবে কাজ করে, আমি যদি এখানে এটা ক্লিক করার পরে আমি এই আশেপাশের পিক্সেলগুলো চাচ্ছি যে এখানে এসে এখানে পেস্ট করে দেবে। দেখেন আমি যখন এখানে এই যে এখান থেকে কিবোর্ডে অল কি চেপে বলে দিলাম যে এখান থেকে হচ্ছে যে কি করো, কপি করো, দেন এখানে পেস্ট করে দাও। দেখেন সে আমি এখানে ক্লিক করতেছি পেস্ট হয়ে যাচ্ছে, এখানেও ক্লিক করতেছি পেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু পার্থক্যটা এখানেই, দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন তো আমার প্লাস সাইনটা কোথায় আছে এখন কার্সরের উপরে। একটু কাছে না, এটা পাশে চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ আমি কোথা থেকে কালারটা পিক করছিলাম বলেন তো? এখান থেকে কালারটা পিক করছিলাম না? হ্যাঁ হ্যাঁ পিক্সেল গুলো এখান থেকে পিক করছিলাম, কিন্তু এটা আমার কোথায় চলে যাচ্ছে, আমার মাউসের সাথে সাথে চলে যাচ্ছে, মানে নির্দিষ্ট একটা দূরত্বে সাথে সাথে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে কন্টেন্ট স্ট্যাম্প, যে ক্লোন স্ট্যাম্প টুলের যে কাজ সেটা হচ্ছে এটা। মানে এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, মানে এখান থেকে আমি কপি করতেছি, আমি আপনার মাউসটা যেখানেই মুভ করেন সেটা কিন্তু এখানেই থেকে যাচ্ছে। আর আপনি যখন ক্লোন স্ট্যাম্প টুলে কাজ করবেন তখন কিন্তু এটা আপনার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আমি যখন এখান থেকে কপি করে এই ছোট একটা ইয়া ছিল এটাকে পেস্ট করে ডিলিট করে দিলাম, দেন আমি এখানে ক্লিক করতেছি, আমার মাউসটা কিন্তু এখানে চলে আসছে কার্সরটা প্লাস সাইনটা, মানে আমার ডিরেকশনটা বা ডিফাইন যেটা করছিলাম সেটাও কিন্তু কার্সরের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কপি হচ্ছে আর কি। বুঝতে পারছেন? মানে এটার সাথে সাথে লেগে আছে আর কি। তো এই দুইটার কাজই হচ্ছে, পার্থক্যটা কি বুঝতে পারছেন? হিলিং ব্রাশ টুল দেন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ একই কাজ থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে জি পারছি। ভাইয়া। দেন হচ্ছে এখন আপনি কে জানি বলতে চাইছিলেন যে আমার এটা হচ্ছে রিমুভ করতে চাচ্ছে, মানে একটা কি এটা হচ্ছে আমার একটা ওয়াটারমার্ক, হ্যাঁ গুড ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা ডিলিট করতে চাইলে আমি মাউস থেকে ছোট করে দিই। তার মানে আমি তো অবশ্যই এই যে আমার এই যে এতটুকুর জায়গার যে কালারটা আছে অবশ্যই কালারটা এখান থেকে আসবে না, আসবে নাকি বলেন তো? না আসবে ভাইয়া না, কারণ আসবে না, কারণ এটা আশেপাশে কালারগুলো নিলে সবচেয়ে বেটার পারফরমেন্সটা পাওয়া যাবে। অথবা এখান থেকে কালারটা ফিল করার জন্য আমি এখানে লিপস থেকে কালারগুলো নিব না, কারণ আমার যে ত্বকের কালার এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করব। আমি কিবোর্ড থেকে এখানে একটা ক্লিক করি, হ্যাঁ বলেন। আর 2 মিনিট পর মিটিং শেষ হয়ে যাবে মেবি। আচ্ছা মিটিং এ 2 মিনিট কথা বলতে থাকে, সমস্যা নেই, হ্যাঁ আবার জয়েন হয়ে যাব। দেন হচ্ছে আমি যখন এখানে একটা ক্লিক করব, দেখেন আমি এখানে একটা ক্লিক করতেছি, দেখেন একটা ক্লিক করলাম, এখানে এখানে ক্লিক করতেছি, আমার মাউসটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং আমি বুঝতেছি সে কোথায় কোথায় এখানে আছে। আমি জাস্ট আবার এখানে ক্লিক করলাম, আমি এটা রিমুভ করে দিলাম, আর এখান থেকে ক্লিক করে এটা রিমুভ করলাম, ক্লিক করে একটু একটু করে দেখেন আমি ক্লিক করতেছি মাউস দিয়ে, কিবোর্ড থেকে ডিফাইন করে দিচ্ছে যে আমার এখান থেকে বাবা কালারগুলো কপি হোক আর এখানে পেস্ট করে দাও আর কি। সো এখানে সে এটাই করতেছে আর কি। ঠিক আছে, আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন। দেন এখান থেকে বড় করে নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে ক্লিক করি, দেন এখান থেকে হচ্ছে এটা, সরি এটা এখান থেকে যাবে না, এটা এখান থেকে যাবে। দেখেন তো আপনার কিন্তু যেই একটা ওয়াটারমার্কের এতটুকু অংশ কিন্তু আমরা ডিলিট করে ফেলছি, রিমুভ করে ফেলছি। আপনি বুঝতে পারছেন কিভাবে রিমুভ করা যেতে পারে ওয়াটারমার্কের যে বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া জি ভাইয়া বোঝা Yes. গেছে। তার মানে কি একটু কষ্ট করতে হবে, সময়ের ব্যবধান, কাজ কিন্তু শিখে ফেলছেন, জাস্ট সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে একটু প্র্যাকটিস করলে পারবেন, তেমন প্র্যাকটিস করার প্রয়োজন নেই, একটু প্র্যাকটিস করলে এগুলো পারবেন। এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে ক্লোন স্ট্যাম্প টুলের কাজগুলো আসলে কি, বা এখন থেকে কোনো ধরনের স্পট থাকলে সেগুলো আমরা রিমুভ করতে পারবো কিনা, কোনো ধরনের আচ্ছা নয়েজ থাকলে ভাইয়া, সেগুলো রিমুভ করতে পারবো না, হ্যাঁ বলেন। এই যে চুলের মধ্যে আমি যখন ওয়াটারমার্ক গুলো রিমুভ করতে যাব তখন চুলের যে একটা ফিনিশিং আছে ওইটা তো নষ্ট হয়ে যাবে, এখানে একটা স্মুথ ভাব চলে আসবে। আচ্ছা আপনি যখন চুলের মধ্যে করতে চাচ্ছেন আপনি এই যে এখানেই করি, দেখেন আসলে হয় কিনা। আসলে আমি কি বড় ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, এখান থেকে আমি একটু বড় করে দিলাম, হ্যাঁ আমার এটা হচ্ছে রিমুভ করে দেবো, আপনি যেটা বলতে চাচ্ছেন। আমি এখান থেকে এটা কপি করলাম, এখানে একটা এই যে এখানে মিলাই আমি এখানে পেস্ট করে দিলাম, আর আমি এখান থেকে এটা কপি করলাম, দেন এখান থেকে এখানে একটা পেস্ট করলাম, দেন এখান থেকে এটা আপনি পেস্ট কোথা থেকে একটা কপি। ভাই অনেকটা ভাইয়া এটা স্মুথ হয়ে যাচ্ছে, এটা চুলের যে একটা শেড আছে ওইটার মতো থাকছে না। আচ্ছা এটা থাকবে, ঠিক আছে, এটা এখনো মোটামুটি আছে, একটু ভালো করে হচ্ছে এখানে যেটা বলতেছিলাম, হ্যাঁ এখানে কিন্তু আপনার ওই যে ব্লার যেটা বলতেছি সেটা ব্লার হচ্ছে না আসলে ওইরকম ভাবে, একটু ভালো করে চেক করেন। আমি এই যে এখান থেকে এই জিনিসটা একটু কপি করে নিই, তাহলে দেখেন এখান থেকে পেস্ট করে দিই,
দেখেন ওইরকম কিন্তু ব্লার হয় নাই, হ্যাঁ, কারণ এই পিকচারটা এখান থেকে ব্লার ছিল, অথবা আপনি চাইলে এখান থেকে কালারটা কপি করে যে এখানে পেস্ট করে দেন, বা ওইরকম ভাবে কিন্তু ব্লার হয় নাই। কখন ব্লার হবে সেটা হচ্ছে বিষয়। আসেন মার্জন চৌধুরী, জি ভাইয়া, হ্যাঁ, আই এটা এম হিয়ার। কখন হবে সেটা হচ্ছে বিষয়, কখন ব্লার হয়ে যাবে, যখন আপনি অপাসিটিটা কমাই দিবেন, 100 থেকে কমাই দিবেন বা কম থাকবে, হ্যাঁ, তখন এটা হচ্ছে কম নেবে। দেখেন এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, দেখেন আমার এই যে ইমেজের যে কালারটা, এই যে মাউসের কার্সরের কালারটা দেখেন, দেখেন একটু অপাসিটি কমানো। আমি যখন এটাকে 100 করে দিব এবং এখান থেকে একটা ক্লিক করার পর দেখেন এখন মোটামুটি আগে থেকে একটু বেশি থাকবে, মানে ইয়াটা থাকবে আর কি, ক্লিয়ার থাকবে আর কি, বুঝতে পারছেন মেন যে কালারটা আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো আগামী ক্লাসের যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, এই যে এই টুলসগুলো হচ্ছে ক্রপ টুল, তো মোটামুটি নিজেরা একটু ইউজ করার চেষ্টা করবেন। আপনি হয়তো বলতেছেন যে এগুলো যে ইজি বিষয়, আমি হয়তো একবার ট্রাই করলে পারবো, মিনিমাম 2-3 বার করে ট্রাই করবেন। পার্সপেক্টিভ যে ক্রপ টুল সেটা ইউজ করার চেষ্টা করবেন, না হয় কিন্তু মাথায় রাখতে পারবেন না, মনে থাকবে না, ঠিক আছে। তারপর কিছু নিজে কিছু শেপ তৈরি করে সেগুলো একটু বসায় চেষ্টা করবেন, যেগুলো দেখেছি এগুলো একটু রিপিট করার চেষ্টা করবেন, যে আসলে কি কাজটা করছে আসলে আমি বুঝছি কিনা, যে নিজেকে নিজে প্রশ্ন করবেন, তাহলে কিন্তু আগামী যে প্রজেক্টগুলো আসবে সেগুলো বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে আমরা এটা মোটামুটি শিখলাম যে কিভাবে আজকে কোনো ধরনের একটা স্পট বা পিম্পল কিভাবে রিমুভ করতে হয় সেটা শিখলাম। এবং এই যে এরপরে চলে যায় হচ্ছে রেড আই টুল, এটার কাজটা আসলে কি, ঠিক আছে। সো রেড আই টুল হচ্ছে যে কারো চোখের কালার যখন লাল থাকে, অনেক সময় থাকে না যে কারো চোখের রেড কালার হয় যখন ফ্ল্যাশের কারণে, মোবাইল দিয়ে ফ্ল্যাশ তুললে, আমি যে রেড আই যদি লিখি, লেন্সের কারণে হয়। হ্যাঁ, লেন্সের কারণে হয়, অনেক সময় ফ্ল্যাশ, মোবাইলে যে ফ্ল্যাশ লাইট সেটার জন্য হয় রাত্রেবেলা তুললে, হ্যাঁ, আই ফ্ল্যাশ লিখে যদি আসে, দেখি কি না আসে না, তো আসছে মোটামুটি। তো এখান থেকে এই কালারটা আমরা নিই, তো ভূতের চোখ চলে আসছে ভাই। ভূতের চোখ চলে আসছে না, তো যাই হোক এটা নেই, দেখি হয় কিনা একটু ট্রাই করেন। কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিই। ইমেজের কোয়ালিটি যতগুলো ভালো হবে তত আসলে কাজ ভালো হয় আর কি। তাই না, আপনি এখান থেকে এটাকে ধরে এতটুকু জায়গা ধরেন, দেখেন একটু জায়গা কিন্তু করে ফেলছে, আবার এতটুকু জায়গায় করেন, দেখেন আপনার এই কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলছে, দেখেন একেবারে ইজি একটা বিষয়। দেখেন এই কালারটা, এই চোখটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাও দিতে পারেন যে এটা হচ্ছে আমার চোখের কালার, আপনি দেখেন খুব সহজে কিন্তু মাত্র 2 সেকেন্ডে কিন্তু আপনি চোখের যে ইয়াটা প্রবলেমটা সলভ করে ফেলছেন। পারবেন? সহজ না বলেন তো? ফটোশপ অনেক ইজি না? ভাই হ্যাঁ এটা হ্যাঁ আরেকবার ভাই, দেখায় দেন। সহজ আবার কঠিন, প্র্যাকটিস করলে ঠিক ভাই হবে। এটা কি ক্লিক করলেই হয়ে যাবে হ্যাঁ, অটোমেটিকলি? জাস্ট আপনি এটাতে সিলেক্ট করার পর আপনি জাস্ট এটাকে এতটুকু বক্স করে বলে দেন যে আমার এতটুকুর মধ্যে চোখটা আছে, লাল লাল হয়ে আছে, এন্ড একটা ক্লিক করলে হয়ে যাবে। আবার একটু নিয়ে নিয়ে এটা দিয়ে দিই, দেখেন এটাও হয়ে গেছে, ঠিক আছে। টু মাচ ইজিয়ার। হ্যাঁ, অনেক ইজি না এখন, এটা হচ্ছে বিষয়। তবুও এখানে আমি যেগুলো ডিপলি আলোচনা করার চেষ্টা করছি, আপডেট ভার্সনে গেলে আরো ইজি লাগবে, বুঝতে পারছেন? ভাইয়া লাস্ট যে টুলটা দেখাইছেন এটা কি শুধু এই ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ, এই ক্ষেত্রে ইউজ করা হয়, লেখাই আছে আচ্ছা, রেড আই টুল, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওকে। সো এটাকে এখানে ভাইয়া ব্লার অন্য কালার দেওয়া যায়? হবে না? হ্যাঁ, অন্য কালার দিতে চাইলে সেটা হচ্ছে এইভাবে না, সেটা অন্যভাবে দিতে হবে, অন্য পদ্ধতি ইউজ করতে হবে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো কিভাবে চোখের কালার চেঞ্জ করতে পারবেন, চুলের কালারগুলো চেঞ্জ করতে পারবেন, জামার কালার দিতে পারবেন, সেগুলো আসবে, ঠিক আছে, ভয় পাওয়ার কারণ নেই। দেন হচ্ছে আমি এই ব্যাপারটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, এই যে দেখেন আরেকটা টুলস নতুন করে শিখি, সেটা হচ্ছে প্যাচ টুল আর কি। সেটা কাজটা আসলে কি, আমি যখন প্যাচ টুলে ক্লিক করব এবং দেখেন এতটুকু জায়গা আমি সিলেকশন করে নিলাম, এখন দেখেন আমি যদি এইটাকে ভরাট করে দিতে চাই আসলে, দেখেন এখানে কিন্তু চোখটা এখন নাই, দেখছেন চলে গেছে। তো অনেক সময় কিছু ভাইয়া ভয় পেলাম তো। ভয় পাইছেন না? ও তো ভাই অনেক ক্রিপি হয়ে ও গেছে। হ্যাঁ, তো ভাই, কি আরো আজব নিচে লাগে। মারো। এটা হ্যাঁ, জোস ভাই। সো অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখেন না কিছু ভূতের মুভিতে বা এরকম টাইপের কিছু ইডিয়েট দেখেন না, যার চোখটা এক চোখ নাই, এরকম ভরাট হয়ে আছে। তো এটা হচ্ছে এরকম রিলেটেড আর কি। জন্মগত অন্ধ হলেও তো এরকম হয় না। না না, আচ্ছা, তো দেখেন সত্যি কত, সত্যি এরকম মানুষ দেখছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, এটা দিয়েও তো এই যে ছোট ছোট পিম্পল গুলো এগুলোও তো ইয়ে করা যায়, রিমুভ করা যায়। হ্যাঁ, এটাতে ছোট ছোট কাজগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে কে জানি বলছিলেন একটু আগে যে আমি এতটুকু জায়গা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম, এতটুকু জায়গা হচ্ছে আমি পিম্পল রিমুভ করতে যাচ্ছি, দেখেন কন্ট্রোল ডি দিয়ে আপনি রিমুভ করতে পারবেন।
এতটুকু জায়গায় করতে যাচ্ছেন, আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দেখেন আমার অটোমেটিক হয়ে গেছে। আবার মানে এক কাজ কিন্তু বুঝতে হবে মেইন কাজটা কি আসলে, এবং এটাতে কিন্তু আপনি এক টুল দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। এবং এই পিম্পলটা আপনি চাইলে দেখেন আবার সিলেক্ট করে আবার বাইরে নিয়ে আসে, মানে এই ভরাট কিন্তু জায়গাটাকে আপনি যেটাকে বলে দিবেন, মেনশন করে দিবেন, সেটা এখানে ভরাট হয়ে যাবে অটোমেটিক আর কি। দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন প্রত্যেকটা কাজ যদি করতে চান আপনাকে আস্তে আস্তে একটু, হ্যাঁ একটু তাড়াহুড়ো করা যাবে না, জাস্ট একটু একটু করে করতে হবে আর কি। ভাইয়া চোখটা ফিরায় দেন। ঠিক আছে, তো এভাবে আপনি করতে পারবেন। আমি হচ্ছে চোখ ফিরিয়ে দিচ্ছি, ব্যাকে চলে যাই। অনেক কাজ করে ফেলছি তো সেজন্য আর আসতেছে না চোখ ফিরে। হ্যাঁ, যাই হোক আমরা ডিলিট করে দিই, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিই। কন্ট্রোল ডি, এই অবজেক্টটিকে শেয়ার ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো ওই পিকচারটাকে আছে যেটা আমরা আগে ছিল এটা আর কি। আমরা এটা নিয়ে আসি আর কি। সো এই কাজটার জন্য আমি আবার আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে একই কাজ দুইভাবে ওই করতে পারেন। হিস্টোরি থেকে গেলে তো পাওয়া যায়। হিস্ট্রিগুলোতে সবগুলো পাবেন না তো, পুরো এ টু জেড থাকে না। আচ্ছা যাই হোক, থাকে স্টোরি তো আমার থাকে ভাইয়া, আপনার একটা নির্দিষ্ট নাম্বারে থাকে। না ভাই, সব থাকে না, কিছু থাকে আর হ্যাঁ নির্দিষ্ট নাম্বার থাকে, কন্ট্রোল জেড তো চেঞ্জ করলে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ থাকে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার যে কিছু কিছু আমি বলি এই বিষয়টা আসলে কখন কিভাবে কাজ করে। এটা হচ্ছে তার ফটোশপের ভার্সনের উপর ডিপেন্ড করে, যত ভার্সন আপডেট তত বেশি হিস্টোরি থাকে একটা বিষয়। দেন হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় জুম ইন জুম আউট কত পার্সেন্ট হচ্ছে, সেটাও কিন্তু তার ফটোশপ ভার্সনের উপর ডিপেন্ড করে। আমার যে ভার্সন আছে সর্বোচ্চ যে জুমটা হয় দেখেন 3200 পর্যন্ত জুম হয়, আপডেট ভার্সন আরেকটু বেশি জুম হইতে পারে। সো এগুলো একটু পার্থক্য থাকতে পারে, একেবারে ডিরেক্টলি বলা যাবে না যে এতগুলোই থাকবে, কারণ ওই ভার্সনের জন্য অতটুকু লিমিটেড আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখানে চলে আসি যে এই কাজ দিয়ে প্যাচ টুল দিয়ে শুধুমাত্র এই কাজ না, আপনি চাইলে এই ব্রনটাকে একটা চোখে দুটা চোখও কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, মনে করেন যে আপনি এই জায়গায় হচ্ছে আর একটা চোখ দিতে চাচ্ছেন, আপনি এই চোখটা এখান থেকে নিয়ে আসেন, কন্ট্রোল ডি দিয়ে দেন, দেখেন আপনার এখানে আরেকটা চোখ ক্রিয়েট হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এই দুটা কাজ করতে পারেন, মানে আমার কাজ কিন্তু একটাই, এখানকার অপশনটা এখানে নিয়ে আসছে, এখানকার যে বিষয়টা এখানে নিয়ে আসছে আর কি, মানে আগে পড়ে আর কি বিষয়টা জাস্ট বুঝতে পারলেই হয়ে যাবে আর কি। অনেক সময় দেখা যায় না আপনার একটা পিম্পল আছে, আপনি চাচ্ছেন যে না আমার আরো পিম্পল হলে জিনিসটা ভালো লাগবে, হ্যাঁ মনে করেন এই জায়গায় আরেকটা পিম্পল লাগবে, এখান থেকে নিয়ে আসেন, কন্ট্রোল টি চেপে দেন, আরেকটা পিম্পল চলে আসছে এখানে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয় আর কি। এই যে এতক্ষণ নিয়ে আলোচনা করলাম, যে মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করছে, শুধুমাত্র কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল বাদে আর কি। তো সেগুলো আগামী ক্লাসে রাখবো, একদিন এতগুলো দিলে আবার সমস্যা হবে। হ্যাঁ, ভাইয়া কন্টেন্ট আর মুভ টুল এইটা শেষ করে দিন, তাহলে এই অপশনটা শেষ। এই অপশন দিয়ে ওটাতে আমি কিছু কাজ দেখাবো ভাবছিলাম, তাহলে আপনার জন্য ভালো হইতো আর কি। ভাই আগামী ক্লাসে দিন, তাহলে সামনে এত কিছু আগামী আগামী ক্লাসে দিন ভাই। দেখাই, তাইলে আপনাদের ভাইয়া জন্য নেক্সট ভালো হবে। ক্লাসে দিন। হ্যাঁ নেক্সট ক্লাসে দেখাই, আপনাদের জন্য ভালো হবে। ছবি প্রিন্ট করলে যেরকম দেখা যাবে, এটা কতটুকু জুম করলে এটা বুঝতে পারবো। বুঝি নাই, আবার রিপিট বলেন প্লিজ। এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। এই ছবিটা যখন প্রিন্ট করব, প্রিন্ট করলে একটা যেরকম দেখা যাবে, কতটুকু কত পার্সেন্ট জুম করলে ফটোশপে সেরকম দেখতে পাবো, এটা চাচ্ছিলাম। আসলে আমি কথাগুলো ক্লিয়ার শুনতেছি না, আমি জাস্ট জুম বুঝতেছি। ভাইয়া সে বলতেছিল যে প্রিন্ট করলে যতটুকু দেখা যাবে, ফটোশপে কতটুকু জুম করলে ততটুকু দেখা যাবে। মানে আচ্ছা আপনি যে বলছিলেন আপনি এবার বলেন, যার কথাটা। মেবি ভাইয়া কন্ট্রোল F2 নাকি? কন্ট্রোল 100% হইলে দেখা যাবে, ফটোশপে যতটা 100% আর প্রিন্টে ততটা আসবে। আচ্ছা ওই উনি বলতে আমার চাচ্ছে সম্ভবত প্রিন্টে কতটুকু আসবে। প্রিন্টে কতটুকু আসবে সেটা বলতে চাচ্ছেন। আচ্ছা প্রিন্ট হচ্ছে যে আপনি যতটুকু সাইজে ডকুমেন্ট সাইজটা যতটুকু করছেন না, আমি কন্ট্রোল অল্টা আই দিলাম, একটা ডায়লগ বক্স আসবে, কন্ট্রোল অল্টা আই। দেন আমার হচ্ছে যে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি হচ্ছে এটা মেন সাইজ, এটা হচ্ছে পারফেক্টলি হচ্ছে আপনাকে প্রিন্ট করবে, কোনো ধরনের ছবিটা ফাটবে না, এবং আপনি চাইলে এটা আরও 2 4 5 ইঞ্চি বাড়তে পারে, কোনো সমস্যা হবে না, বেশি একটা ফাটবে না। ঠিক আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে মেনলি বিষয় যে এতটুকুর মধ্যে এটা পারফেক্ট দেখা যাবে।
মানে পারফেক্টলি ফাটবে না আর কি। এখন আপনার ডকুমেন্ট আসলে কতটুকু ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। আর 12 ইঞ্চি 18 ইঞ্চি এই ইমেজ এনাফ। এটা শুধুমাত্র 12 ইঞ্চিতে না, এটা চাইলে আপনি 50 ইঞ্চিতেও আপনি এটা প্রিন্ট করতে পারবেন। ফটো আসলে ততটা ক্লিয়ারের বেশি একটা প্রয়োজন পড়ে না বা ফাটে না ওইরকম ভাবে, ঠিক আছে? বা টেক্সট হলে যেটা বেশি বেশি চোখে লাগে আর কি। আর বড় বড় বিলবোর্ডের ক্ষেত্রে কিন্তু এটার ইমেজের সাইজ দেখবেন অনেক বড়। দেখবেন যে একটা ইমেজের সাইজ হয় 10 MB 5 MB, তো এটা হিউজ সাইজ কিন্তু, বুঝতে পারছেন? 40 ইঞ্চি 50 ইঞ্চি পর্যন্ত চলে যায়। আর প্রিন্টিং এর ক্ষেত্রে অত বড় ইমেজ প্রয়োজন হয় না আসলে। 10 ইঞ্চি একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আপনার 4 ইঞ্চি 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়। একটা ব্রোশিয়ারের সাইজ হচ্ছে একটা A4 সাইজের কাগজের হয়। আর যেগুলো বড় বড় বিলবোর্ড ইউজ করে এতটুকু শিওর থাকে না, ওরা হচ্ছে এই নর্মাল ফটো ইউজ করে না, ওরা হচ্ছে ফটোগ্রাফি করে ভালো ক্যামেরাতে ছবি তোলে, যেগুলোর পিকচারের সাইজে হয় 600 MB 700 MB র সাইজ আর কি, যেগুলো হয়। অনেক সময় দেখবেন কাজ করবেন তো আপনারা, তখন এগুলো দেখবেন একটা পিকচারের সাইজ 700 MB পর্যন্ত হয়। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে এই কাজগুলো দিতে পারে। আমার একটা পিক 41 MB আসছে, দেখছেন? এরকম আসে, মোবাইলের ক্যামেরায় এরকম চলে আসে। তো এটা এটা যদি ফটোশপে নিয়ে আসেন দেখবেন, তারপর ফটোশপে নিয়ে আসার পর এটাকে আপনি Ctrl+Alt+I দিয়ে এটা সাইজটা দেখে নেবেন, দেখবেন কতটুকু সাইজ হয়, দেখবেন হিউজ একটা সাইজ হয়ে গেছে। দেখেন আমি জাস্ট একটা নর্মাল একটা পিকচার নিয়ে আসছি যেটা হচ্ছে রেজলিউশন ভালো না, তারপর এটা হচ্ছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চিতে প্রিন্ট করতে পারবেন খুব ইজি ওয়েতে। আচ্ছা ভাইয়া, বলেন। এই যে ছবিগুলাকে আমরা মানে খুব ভালো রেজুলেশনে হুম কম এমবিতে কিভাবে সেভ করব? আচ্ছা, এটা হচ্ছে আপনি কোথায় ইউজ করবেন, ফার্স্ট থিংস হচ্ছে এটা, ঠিক আছে? কারণ অনেক মানে সময় আমি বলতে চাচ্ছি যে বেশি পিক্সেল থাকবে কিন্তু এমবিটা কম কম থাকবে, থাকবে। এরকম। এটা আমি বলে দিই। এই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ভেরি করে, আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, সে হচ্ছে কোথায় আপলোড করবে, একটা ওয়েবসাইটে আপলোড করবে। অবশ্যই সেই ওয়েবসাইটে যে ইমেজটা ইউজ করবে সেটা হচ্ছে 23 থেকে 35 কেবির উপরে যাবে না, 30 40 50-এর উপর, সর্বোচ্চ 50। আপনি একটা ইমেজ ভালো করে চেক করলে দেখবেন এটা সর্বোচ্চ কেবি হচ্ছে 50 কেবি, ঠিক আছে? একটা ইমেজ যখন ওয়েবসাইট থেকে যখন কোনো ই-কমার্স প্রোডাক্টগুলো দেখবেন, কারণ ওরা তো ওই ভালো অত রেজলিউশনের পিকচার দিয়ে দরকার নাই। কেন দরকার নেই? কারণ ওইগুলো আপলোডও করা যাবে না, কারণ ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, আর ওয়েবসাইটের জন্য কিন্তু এত বড় সাইজ প্রয়োজন হয় না। আপনার কি মনে হয় একটা ওয়েবসাইটে এই 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি আসলে প্রয়োজন পড়ে? এত প্রয়োজন পড়ে না, 300 বাই 300 প্রয়োজন পড়ে। আমি দেখেন Ctrl+N দিয়ে আমি 300 পিক্সেল বাই 300 পিক্সেল, এটাই হচ্ছে অনেক মোটামুটি। 300 পিক্সেল বাই 300 পিক্সেল যদি আমি এটাকে সেভ করি, অ্যাকুরেট সেভ করে আর কি, মানে দেন হচ্ছে আমি রেজুলেশনটা অবশ্যই তখন ওয়েবসাইটে যখন যখন ইউজ করবো তখন অবশ্যই 300 দিব না, 72 দিব, ঠিক আছে? 72 দিব, দেন ওকে ক্লিক করি। আর হাইটটা তো 3000 হয়ে গেছে। 3000 হয়ে গেছে না? আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি এখান থেকে পিক্সেলে নিয়ে যাই আর এখান থেকে অফ করে দেই, দেন হচ্ছে ওকে ক্লিক করে দিই, ঠিক আছে? দেখেন আমার 300 বাই 300 এখন হয়ে গেছে। এখন আমি এই পিকচারটা মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, মনে করেন সেই প্রোডাক্টটা আমি এখানে নিয়ে যাই। আমি মনে করেন যে একটা প্রোডাক্ট, দেখেন কত বড় সাইজ এটা হয়েছে, একটা পিকচার সাইজটা কতটুকু বড়, দেখছেন? ডকুমেন্ট থেকে অনেক বড় সাইজ। দেন আপনি এটাকে ছোট করে দিতে হবে। মনে করেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট মনে করতে পারেন আর কি, মনে করেন একটা ব্যাগ, হ্যাঁ, বা মোবাইল হতে পারে। দেন এটাকে হচ্ছে আপনি সেভ ফর ওয়েব দিবেন। অবশ্যই সেভ এজ থেকে সেভ করবেন না, যে পেজে ওটা হচ্ছে প্রিন্টের জন্য করা হয়, আমরা আগে বলছি এটা সাইজটা বেশিও থাকে। সেভ ফর ওয়েবে দিবেন, এটা অটোমেটিকলি হচ্ছে রিডিউস করে নেয় সাইজটা। দেখেন মাত্র 6 কেবি হয়েছে, দেখছেন কত কেবি? মাত্র 6 কেবি। 300 বাই 300 যখন আপনি এটাকে সেভ করছেন, আপনারা যখন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট যখন ইয়েতে কাজ করেন, অ্যাপ্লিকেশন করেন, ওখানে বলে দেয় না পিকচারের সাইজ 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হচ্ছে 300 পিক্সেল বাই 80 পিক্সেল, এটা কিন্তু বলে দেয়। তো সেটার জন্য এই পিক্সেল, এটা হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য। দেখেন মাত্র 6 কেবি হয়েছে, তার মানে আপনি 1000 বাই 1000ও দিতে পারবেন অনায়াসে, মানে 20 কেবির উপরে হবে না আর কি। তাহলে এখান থেকে কোয়ালিটিটাকে লস করে দিতে পারেন, যত কোয়ালিটি একটু বাড়বে তত একটু এমবিটাও বেড়ে যাবে, বুঝতে পারছেন? আপনি দেখেন কোয়ালিটি যদি ল করে দেখেন একটু ঘোলাটে হয়ে গেছে, 3 কেবি হয়েছে। আপনি যদি কোয়ালিটিটা বাড়াই দেন, একে 100 থাকে, দেখেন একবারে স্মুথ দেখা যাচ্ছে। এবং এটার 300-এর উপরে যদি একটু জুম দেওয়া হয় সেটা ফেটে যাবে। আমি একটা জুম দিই, দেখেন একটু ফেটে গেছে। এখন দেখেন অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আর কি, আপনি কোয়ালিটি কত পার্সেন্ট দিয়ে রাখছেন, এবং সাইজটাও ভেরি করবে কোয়ালিটির উপরে, ঠিক আছে? তো এই জন্য অনেক সময় দেখা যায় কি
ক্লায়েন্ট আপনাকে রিসাইজ করার জন্য আপনাকে কাজ দেয়, অনেক সময় প্রোডাক্ট রিসাইজিং এর জন্য কাজ থাকে। এডিটিং ছাড়াও শুধুমাত্র রিসাইজ করে দেবেন, তার পিকচারটা হচ্ছে এরকম থাকবে, এরকম লম্বা টাইপের থাকবে, সেটা হচ্ছে পিকচারটা হচ্ছে আপনাকে স্কোয়ার শেপের মধ্যে নিয়ে যাবেন, 300 বাই 300 করে দিবেন, অথবা 500 বাই 500 একটা ডকুমেন্টে করে দিবেন, সেটা হচ্ছে এভাবে করতে পারবেন আর কি। ঠিক আছে, এবার ভাইয়া দেখেন ছবি সাইজটা নির্দিষ্ট সাইজে ক্রপ কিভাবে করে? একটা নির্দিষ্ট সাইজে ক্রপ করতে বলতে যেভাবে ভাইয়া ওই যে দেখা যায় না আমরা স্টুডিওতে গেলে যে পাসপোর্ট সাইজে ওনারা একটা আনে, কেমন একটা চারকোনা আনে, ওইটার ভিতরে ছবিটা বসাইয়া তারপরে ওই সাইজে ক্রপ করে, মানে ক্রপের যে সিস্টেমটা ওইটা নির্দিষ্ট একটা সাইজে কিভাবে করে, এত বাই এত? আচ্ছা, ক্রপ সম্ভবত আপনি যেটা বলতে চাচ্ছেন, ফটো স্টুডিও যেগুলো ইউজ করে আমার জানা নেই আসলে ওরা কিভাবে করে। তো বেসিক্যালি যদি মনে করেন যে ভাই আপনি ওইটা হচ্ছে ওই যে ইমেজ সাইজিং। না ভাই ওই যে রেশিও, উপরে যে রেশিও আছে ওখানে আপনার দিয়ে দিয়ে মানে আপনার দেওয়া যায়, মাপ দিয়ে দেওয়া যায়, ওইটা দিয়ে আপনার ক্রপ টুলে ক্লিক দিলে অটোমেটিকলি ওই সাইজটা ওখানে বসে যায়। আচ্ছা, এখন আমি বলি, আপনি চাচ্ছেন যদি মনে করেন যে শুধুমাত্র এই যে ইমেজটা আছে, যে পিকচারটা, এই পিকচারে হচ্ছে যে আপনার আর্টবোর্ড সাইজটা সহ হবে। ঠিক আছে, এই পিকচারের সাইজের উপর ডিপেন্ড করে আপনার আর্টবোর্ড সাইজটা হবে, বাকি ডিলিট হয়ে যাবে। তাহলে কি করতে পারেন, আপনি জাস্ট কন্ট্রোল সিলেক্ট করে এই থাম্বনেইলে ক্লিক করেন, এতটুকু জায়গায় সিলেকশন হয়েছে, দেন হচ্ছে ক্রপ টুলে চলে যান, ক্রপ টুলে দেন হচ্ছে এন্টার কে চেপে দেন, এন্টার। ঠিক আছে, দেন আমরা যতটুকু পিকচারটা ছিল ততটুকু আমার ক্রপ হয়ে গেছে, একটা অপশন। দেন রিসাইজিং এর জন্য আপনি যেটা করতে পারেন, আমরা উপরে চলে যাই, ইমেজ, ইমেজ থেকে হচ্ছে দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, একটা হচ্ছে ক্যানভাস সাইজ। সো ইমেজ সাইজ আসলে কিভাবে কাজ করে, আমি যদি ক্লিক করি ইমেজ সাইজের উপরে ক্লিক করি, ইমেজ সাইজ যদি আমি এখান থেকে বাড়ায় দিই, মনে করেন যেটা হচ্ছে 400 দিলাম, দেখেন কি হয় ঘটনাটা আসলে। ওকে ক্লিক করি, আমার কি হয়েছে বলেন তো, ইমেজ সাইজের ক্ষেত্রে ঘটনাটা কি হয়েছে বলেন তো, আমার কি শুধুমাত্র ইমেজটা লম্বা হয়েছে বলেন তো, শুধুমাত্র রেশিওটা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র কি আমার ইমেজটা লম্বা হয়েছে কিনা সেটা বলেন। হ্যাঁ ক্যানভাসও তো হয়েছে। হ্যাঁ ভাইয়া। না, আমার হচ্ছে আর্টবোর্ডটা সহ কিন্তু লম্বা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমেজ সাইজ হচ্ছে এভাবে কাজ করে। আর ইমেজ থেকে যখন আমরা ক্যানভাস সাইজ দেই তখন দেখেন কি হয়, আমি এটা এত সেন্টিমিটার দেওয়া আছে, আমি এখান থেকে এটা সেন্টিমিটার দেওয়া আর কি, আমি এখান থেকে 6 দিলাম হাইটটা আর কি। কি বুঝতে পারলেন বলুন তো এখন? আর্টবোর্ড ছোট হয়ে গেছে। আর্টবোর্ড ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনি চাইলে এই দুইটার মধ্যে একটা পার্থক্য। এখন আপনার প্রশ্ন যদি এটার মধ্যে থাকে তাহলে এটার মধ্যে হয়ে গেল নাকি, জি ভাইয়া। আছে নাকি এই প্রশ্ন না আপনার? ভাই, উনি হুম, উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ওই যে আপনার যেখানে রেশিও আছে না ভাইয়া, ক্লিক দিলে রেশিও আছে, রেশিওর ওখান থেকে ক্লিক দিয়ে ইমেজের সাইজ চেঞ্জ করা যায়। আচ্ছা, কোন রেশিও বলেন। ক্রপ টুলে যাইতে হবে মনে হয়। আচ্ছা, ক্রপ ভাইয়া টুলে উনি বলতেছে যে আপনার ওই এই যে যে হুম ক্রপ টুলে ক্লিক দেওয়ার পরে উপরে রেশিও লেখা আছে, রেশিওর হুম পরে ওই যে হাইট ওয়াইট রেজুলেশনের একটা অপশন দেওয়া আছে, ওইখান দিয়ে আপনার মেজারমেন্ট করে দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, হাইট ওয়েট দিলাম হচ্ছে, আমি আপনি যেটা বলতে চাচ্ছেন এই যে এখান থেকে হচ্ছে আমি হাইট, এটাই উনি জানতে চাচ্ছে যে ওইটা হচ্ছে আচ্ছা আচ্ছা, দোকানগুলোতে তো এভাবেই আমরা করি সেটা। ও আচ্ছা, আপনারা এখান থেকে ইউজ করেন তাই তো, এই যে হাইট ওয়েট এখানে দিয়ে দেন এন্টার কে চেপে দেন, অটোমেটিক এখান হয়ে থেকে যায় আর কি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ অটোমেটিকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখান থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে কিছু ফিক্সড কিছু রেশিও দেওয়া থাকে, সেগুলো হচ্ছে যে আপনার স্কোয়ার শেপ 1/1 যে অনুপাত আর কি, সেটা ইউজ করতে পারেন। যেমন আমার এটা হচ্ছে 1/1 স্কোয়ার শেপে আছে আর কি, মানে স্কোয়ার রেশিওতে আর কি। দেন এখান থেকে হচ্ছে 8/10 রেশিও, তো আমরা সবাই জানি মোটামুটি রেশিও জিনিসটা আসলে কি। দেন এখান থেকে যদি আপনি যদি কোনো ফিক্সড কিছু দিতে চান, একটা ইমেজের জন্য আপনি যাচ্ছেন কি, বা ডকুমেন্টের জন্য আপনি কিছু নিজে উল্লেখ করে দিতে চান, এটা হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে, বাই 5/7 হবে, দিয়ে দেখেন আপনি এন্টারকে চাপ দেন, দেখেন আপনার এতটুকু রেশিওটা অটোমেটিক হয়ে গেছে আর কি। ঠিক আছে, এভাবেও করতে পারেন আর কি, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এখানে আর ক্রপ করতে চাচ্ছি না, এভাবে থাকুক আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ইমেজ সাইজটা দেখে কি করে, হ্যাঁ, তো আমার ডকুমেন্টের সাইজটা যদি আমরা দেখতে চাই, কন্ট্রোল অল্টা ক্লিক করে আই ক্লিক করলেও চলে আসবে। হুম,
কন্ট্রোল অল্টা আই দিয়ে আমি ফুল ডকুমেন্টের সাইজটাও দেখতে পারি। কন্ট্রোল অল্টা আই, দেখেন ফুল ডকুমেন্টের সাইজ কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো আর কি। তবে ইমেজ সাইজ আপনি এখান থেকেও পাবেন, এই যে ইমেজ সাইজ আপনি এখান থেকেও পাবেন এটা, হ্যাঁ, যেটা একটু আগে ওপেন করছিলাম আর কি। তো এটা শর্টকাট কি হচ্ছে ওটা আমি ইউজ করছিলাম, ঠিক আছে। আর ক্যানভাস সাইজ তো বলে দিলাম কিভাবে আসছে, এই আর কি।